হবে? কোশ্চেন টাইপ থাকবে এমসিকিউ, শর্ট কোশ্চেন আর তিন সেন্টেন্সের কোশ্চেন। 3 সেন্টেন্সের কোশ্চেন থাকবে 2টা, শর্ট কোশ্চেন থাকবে 3টা বা 4টা, আর এমসিকিউ থাকবে 3টা বা 4টা। স্যার এখানেই তো প্রবলেম স্যার। এখন যদি আমার 1 ঘন্টা সময় দিলেন স্যার, ওই সময়ের মধ্যে আমার ফোন স্যার প্রবলেম হলো, দিতে পারলাম না, তখন স্যার পরবর্তীতে কি না, অ্যাকসেপ্ট এটার করবেন? একটা আছে, ঠিক আছে আমি বলি। গুগল ফর্মে এমসিকিউ নিলে যে আপনাদের কেন ভালো হবে এটা তো আমি জানি, ওই ভালোর দরকার নেই, ঠিক আছে? স্যার না এইখানেই না, স্যার সমস্যাটা আমার স্যার, এইখানেই স্যার মূল্যায়নটা হয় না স্যার। ভাইবা স্যার নিলে স্যার বুঝতে পারতেন কি যে হয় স্যার, এই যে পারবো মাঝে মাঝে স্যার টোটালি স্যার লোডিং হয়ে স্যার ক্লিয়ার হয়ে যায়, ফোনে ক্লাস হ্যাঁ বললাম। এটা একটা সমাধান আছে, আমি বলে দিই আমরা স্যার আপনাদেরকে। স্ক্রিনশট নিয়ে রাখতে পারি স্যার এটা। আপনারা করতে পারেন, আমি বলি, আমি সবসময় একটা অপশন দিয়ে দিই যে স্টুডেন্টরা একবারের বেশি রেসপন্ড করতে পারবে না। মানে আপনি একবার রেসপন্ড করে দিলে ওই কোশ্চেন শেষ, ওই কোশ্চেনটার আপনি আর আনসার চেঞ্জ করতে পারবেন না। তাহলে এইটা স্যার কি যখন একটার পর একটা কোশ্চেন আসবে? না না, একটার পর একটা কোশ্চেন আসবে না, কিন্তু একটা কোশ্চেন আপনি একবার আনসার করে ফেললে ওটা আর মুছতে পারবেন না, এই টাইপের। একটার পরে একটাও করা যায়, আপনি যেটা বলেন ওটাও করা যায়। তো এটাতে কি সুবিধা হয় যে এটা করতে গেলে আপনাকে অবশ্যই লগ ইন করে ঢুকতে হবে। মানে এইভাবে যদি ফর্মটা সারা হয় তখন আপনাকে লগ ইন করে ঢুকতে হবে। তো আপনি যদি লগ ইন করে ঢুকেন, সেই ক্ষেত্রে আপনার যদি একবার চলে যায় তাহলে আনসারগুলো সে মনে রাখে আর কি। তো পরের বার যখন ঢুকবেন তখন দেখবেন যে আনসারগুলো আসবে আবার। স্যার নেট কেটে গেছিল, কি কোন বিষয়ে বলছিলেন স্যার? ওই নেট কেটে যাওয়ার ব্যাপারেই বলতেছিলাম। তো ওই আনসারগুলো সেভ হয়ে থাকবে, বুঝছেন, যদি আপনি লগ ইন করে ঢুকেন। স্যার প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার স্যার সাথে সাথে সাবমিট। আর আপনি যেটা বললেন যে সেকশন আলাদা করে দিলে, যে মানে প্রত্যেকটা কোশ্চেন একবার দিবেন, আনসার করবেন, করে তারপর নেক্সট কোশ্চেনে যাবেন, এটাও করা যায়, এটাও ভালো উপায়। এটা করলেও আপনার সমস্যা কম হয়। দেখা যায় আমি কোশ্চেনটা এখন আপাতত মাথায় আসতেছে না, আমি যেগুলো পারতেছি আমি প্রথম কোশ্চেন পারতেছি না, এইটাতে সমস্যা হবে যে আপনার এখন মাথায় আসতেছে না, পরে আনসার করবেন, ওইটা করতে পারবেন না তখন যদি আমি সেকশন করে দিই। এই জন্যই আমি সেকশন করে দিতে পছন্দ করি না। সেকশন করার থেকে আপনার ওই একটা কোশ্চেন একবারই আনসার করতে পারবেন, এটা ভালো। কারণ মাথায় না আসলে উপরে উঠে যে আবার আনসার করবেন, সমস্যা কি? জি স্যার। নরমালি কি হচ্ছে স্যার, যে আগে আচ্ছা, নিয়ে দেখি তারপর যদি কোনো সমস্যা হয়, আমার তো ফোন নাম্বার আছেই, আর আমি তো অনলাইনেই থাকবো ওই সময়টাতে, পরীক্ষার সময় আপনারা ফোন দিবেন সমস্যাতে। এই পরীক্ষাটা কবে দিবেন একটা টাইম সিলেক্ট করতে হবে, বুঝছেন, নেক্সট উইকের মধ্যেই, কারণ নেক্সট উইকই তো লাস্ট উইক। নেক্সট উইকে পরীক্ষার দিনটাকে আমরা এক্সট্রা ক্লাস হিসেবে ধরি। তো আপনাদের মনে হয় সোম, মঙ্গল, বুধ 3 দিনই আপনাদের কোনো ক্লাস নেই, 6টার পরে। বুধবারে ক্লাস আছে। বুধবার ক্লাস আছে, জি স্যার। তাহলে আপনারা রবি, সোম, মঙ্গল যে কোনো দিন নিতে পারেন। আর সোমবার নেন আমার মতে। হ্যাঁ, সোমবার নেন। মঙ্গলবার স্যার লাস্ট ডেট স্যার, ডেট স্যার একটু বেশি থাকলে সুবিধা আছে। দাঁড়ান আমি চেক করি, মঙ্গলবার দিন হলে গিয়ে 15 তারিখ। হ্যাঁ, মঙ্গলবার দিনও হবে। জি স্যার মঙ্গলবারই স্যার। মঙ্গলবার দিন ঠিক আছে, তো মঙ্গলবার 7টা থেকে 8:30 পর্যন্ত আমরা একটা এক্সট্রা ক্লাস ধরে রাখি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বেশি কিছু পড়া না। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে আমি এবার প্রজেক্ট থিসিস করতেছি, তো আমাদের এই সোমবার বা মঙ্গলবার এরকম মানে ডিফেন্স ফালায় অনেক সময়। আমি যদি তো এরকম নিজে হয় আর কি, কমিটিতে আছি, এই সপ্তাহে হবে না প্রজেক্ট না থিসিস এই সপ্তাহে কমিটিতে। আমরা একটা ডেট ফালানোর কথা বলছি হাসান মারুফ স্যারকে। কেন বলছেন? আমাদের তো হয়ে গেছে, ডিফেন্সের মানে ডেট চলে গেছে না, 8 না তারিখ চলে একটা গেল না? ডিফেন্সের ডেট চলে গেছে, বাট আমাদের ওই যে প্রজেক্ট নিয়ে কথা বলতেছিলাম, মানে কাজ করতেছিলাম, ওই প্রজেক্টের জন্য একটা মিটিং আমরা রাখতে বলছিলাম আর কি। আপনি হাসান হয়তো এই মারুফ সপ্তাহে স্যারকে পড়বে, বললেন যদি যে এরকম জিসান স্যার পরে আর পরীক্ষা কি দিছে, তাহলে স্যারকে বললেই হবে। জিসান স্যার পরীক্ষা দিছে, স্যার আপনাকে আরেকটা সময় দিবে, সমস্যা স্যার নেই। আমি হাসান মারুফ স্যারকে আজকে জিজ্ঞেস করছি এটার ব্যাপারে। স্যার নেক্সট সেমিস্টার তো স্যার আমাদের প্রজেক্ট আর থিসিস স্যার, এর মধ্যে স্যার কোন জিনিসটা স্যার ভালো হবে স্যার এই করোনা সিচুয়েশনের মধ্যে? প্রজেক্ট থিসিস করলে সবচেয়ে ভালো হবে যে আপনার এই ইন্টার্নশিপ হলে, যদি আপনার অলরেডি যদি চাকরি থাকে, ওই চাকরিটাকে আপনি ইন্টার্নশিপ দেখায় যদি করতে পারেন, ওটা হলে সবচেয়ে ভালো হবে। আমার 2টা স্টুডেন্ট এভাবে করতেছে, ওদের কোনো সমস্যা হচ্ছে স্যার না। সব চাকরি স্যার ইন্টার্নশিপ দেখান তো যায় না, কারণ ওনারা আবার অপশন দিয়ে দেন না যে ইলেকট্রিক্যাল রিলেটেড হতে হবে। নট নেসেসারি, মানে আপনার যদি হয়, যেমন মনে করেন মেকানিক্যাল যদি হয় তাইলেও হবে, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড হলেই হবে। স্যার আমি স্যার আমি একটা ইন্ডাস্ট্রির এই যে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এই যে মেইনটেনেন্স সার্ভিস। কিসের সার্ভিস? এখানে স্যার কি ফর্মালিটিটা স্যার মেইনটেইন করা লাগবে এটার জন্য? হ্যাঁ না হ্যাঁ না, মানে পারবো, আপনি এটাতে দেখাই কিসের দিবে। সার্ভিস করেন আপনি? স্যার মেশিনারিজ, ইলেকট্রিক্যাল সিস্টেম টোটাল। অবশ্যই পারবেন, তো এটা তো বাই ডিফল্ট আসবেই। এর থেকে বড় বিষয় স্যার কিভাবে আর কি স্যার, কিভাবে কি করা লাগবে, আর ওইখান থেকে স্যার কি এটা আপনি করবেন কি, আপনাকে এই সেমিস্টারের শেষে একটা গুগল ক্লাসরুম খুলবে শাহরিয়ার স্যার, বুঝছেন? ওই গুগল ক্লাসরুমে আপনাদের সবাইকে ইনভাইট করবে, যাদের সামনের সেমিস্টারে থিসিস প্রজেক্ট সিলেকশন। ওইখানে আপনি ইন্টার্নশিপ চুজ করবেন।
ইন্টার্নশিপ চুজ করার পরে আপনার শাহরিয়ার স্যার আপনাকে একটা পাঠাবে এই ইউনিভার্সিটির থেকে, ইউনিভার্সিটির প্যাডে আপনার বসের কাছে, মানে যে কোম্পানিতে আপনি চাকরি করেন ওই বসের কাছে একটা লেটার পাঠাবে আর কি। ওই লেটারটা আপনাকে বসের কাছে পৌঁছে দেওয়া লাগবে, আর বসের থেকে একটা এগ্রিমেন্ট আইনা দেওয়া লাগবে যে আপনি এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, ইন্টার্ন হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আইনা দিলেই শাহরিয়ার স্যারকে আপনার কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। আর স্যার যখন স্যার এটা নিয়ে স্যার ডিফেন্স হইব স্যার, তখন স্যার তখন এই যে কিছুদিন আগে তো হইলো, এটা আমরা এইভাবে করছি যে ওই আপনি মনে করেন কোন একটা সাইট শিখছেন, যেমন মনে করেন আমার একটা স্টুডেন্ট প্রোডাকশন লাইনে আছে, তো ওই প্রোডাকশন লাইনে স্টুডেন্টটা করছে কি ওর প্রোডাকশন লাইনে ভালভ, তারপর কন্ট্রোল সিস্টেম, এগুলোর একটা সামারি দিছে, মানে ও ছবিগুলো তুলে নিয়ে আসছে ফ্যাক্টরি থেকে, প্রত্যেকটার জন্য একটা করে স্লাইড প্রেজেন্ট করছে যে আমি এই পার্টস গুলো সম্পর্কে জানছি। এই আর কিছু না, আপনি জাস্ট একটা মেশিন ধরবেন, ওই মেশিনটার যে পার্টস গুলো আছে ওইটা সম্পর্কে প্রেজেন্টেশন দিবেন। এক্ষেত্রে স্যারেরা কি স্যার ওই যে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি থেকে ভিজিটে যায় স্যার? না, ভার্সিটি থেকে কখনো যায় না। আর স্যার আর যদি স্যার আমি যেমন হচ্ছে স্যার আমাদের কোম্পানি রেডিওলজি এন্ড ইমেজিং নিয়ে কাজ করে আর কি, বেসিক্যালি এক্স-রে তারপরে সিআর এগুলা নিয়ে। সেক্ষেত্রে আমি কি করতে পারবো কিনা? হ্যাঁ, তাহলে আপনি আমাকে সিলেক্ট করেন। আমি যদি নেক্সট সেমিস্টারে থাকি আপনি তাহলে আমাকে সিলেক্ট করেন, ঠিক আছে? আপনি তাহলে ইন্টার্নশিপ দেন আর আমার নাম দেন, তাহলে সেক্ষেত্রে আমি বায়োমেডিক্যাল করতে চাচ্ছি স্যার, থিসিস করতে চাচ্ছি স্যার। আপনি স্যার কোন থিসিস বিষয়ে নিয়েন স্যার না, এখন থিসিস নিয়েন না। থিসিস কেন নিয়েন না? কারণ থিসিস মানে হলে গিয়ে একদম নতুন একটা কিছু করতে হবে আপনাকে, মানে যে জিনিসটা আগে কেউ কখনো করেনি, এমন একটা কিছু করতে হবে। সো এই জিনিসটা স্পেশালি আপনারা যারা চাকরি করেন এদের জন্য অনেক ডিফিকাল্ট করাটা, ঠিক আছে? কারণ ডে ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে আমি ভালো আউটপুট পাই না, আমি ওদেরকে দিয়ে প্রজেক্ট করতে বলি। থিসিস ডে ব্যাচের স্টুডেন্টরা এত সময় পায়, সপ্তাহে 3 দিন ছুটি পায়, ওদেরকে দিয়েও হয় না থিসিসের কাজ। বায়োমেডিক্যাল প্রজেক্ট নিয়েন, যেমন আমি বায়োমেডিক্যালে এবার 2টা গ্রুপকে সুপারভাইজ করতেছি। আমি 2টা গ্রুপকে দিছি ইসিজি, ঠিক আছে? মানে ইসিজির একটা পার্টিকুলার পার্ট দিছি একজনকে, আরেকজনকে দিছি হলো ইসিজি পার্টি। তাহলে আপনি ওখানে আপনি ইসিজি অ্যাম্পলিফায়ারের ডিজাইন একদম হ্যান্ডস অন ট্রেনিং পাবেন, নিজের চোখে ইসিজি দেখবেন, প্লাস ইসিজিটার একটু উন্নতি করবেন আর কি। স্যার নরমালি যদি স্যার আমি স্যার সিপুলির যে কোনো একটা সিস্টেমের উপর স্যার যদি আমি প্রজেক্ট হইতে পারে স্যার, একটু যেমন জমা দিতে হবে নাকি? করোনার সময় যদি থাকে তাহলে আপনার জমা দিতে হবে না, আপনাকে যেটা করতে হবে আপনাকে ভিডিও করতে হবে যে আপনার জিনিসটা কাজ করতেছে, ভিডিও করে এবং যথেষ্ট এভিডেন্স সহ যে আপনি সিমুলেশন করছেন, পার্টস গুলো কিনছেন, এগুলো দেখাইতে হবে। স্যার স্যার আর কি নরমালি স্যার একবারে সিম্পল স্যার কি টাইপের হইতে পারে প্রজেক্টটা? যেমন আমি এবার একটা সিম্পল দেখলাম যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ডোর যে সিটকেনি আর কি, সিটকেনির মতনই নব ইটা বোল্টটা, এই বোল্টটা খুলবেন আর আটকাবেন, মানে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেম। এমনটা স্যার না করে এটা একটু মডিফাই করে আমি যদি করি স্যার, এই যে লিফট স্যার যেভাবে খুলে দুই পার্টে স্যার ভাগ হয়ে যায়, আমি স্যার এমনটা করলাম। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার ফিঙ্গারপ্রিন্ট থাকলো সাথে পাসওয়ার্ড সিস্টেম। হ্যাঁ, তারপর আরেকটা দেখলাম হলো কি আপনার ওই লেজার অপারেটেড সিকিউরিটি সিস্টেম, মানে দরজার মধ্যে সিম্পলি একটা ইনফ্রারেড বা লেজার অ্যালার্ম বাজে স্যার, এটা অ্যালার্ম বাজবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এটা স্যার করছিলাম স্যার একবার। এগুলো অনেক সহজ। তারপর মনে এগুলো করেন তো এলডিআর দিয়েই করা যাবে। হ্যাঁ, এলডিআর দিয়েও করতে পারবেন, লেজার দিয়ে এলডিআর দিয়ে করতে পারবেন, ইনফ্রারেড ট্রান্সমিটার রিসিভার দিয়েও করতে পারবেন, যেটা দিয়ে ইচ্ছা আপনার। তারপরে আপনার আরেকটা সহজ প্রজেক্ট দেখছি, সেটা হলো কি আপনার এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার, মানে আপনার এই বাসাবাড়ির যে সকেট আছে এই সকেটের মধ্যে আপনি লাগালেও ফ্রিকোয়েন্সিটা বলে দিবে যে কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসতেছে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ প্রোটেকশন, এগুলোও হতে পারে। এগুলা মানে প্রেজেন্টেশনটা করতে হয় কিভাবে? আমি একটা প্রজেক্ট করলাম, এটাতে আমার কি কি টোটাল আপনাকে 5টা প্রেজেন্টেশন দিতে হয়। 5টা প্রেজেন্টেশন মানে প্রতি সেমিস্টারে 2টা করে, আর লাস্ট সেমিস্টারে একটা। তো যে প্রেজেন্টেশন দিতে হয় সেটার মধ্যে প্রথম সেমিস্টারে দেখাইতে হয় যে আপনার জিনিসটা বুঝছেন নাকি, প্রজেক্টের অবজেক্টিভটা বুঝছেন নাকি। দ্বিতীয়টাতে দেওয়া লাগে আপনি কি কি পড়ালেখা করছেন এটা সম্পর্কে। তৃতীয়টাতে দেওয়া লাগে আপনাকে জিনিসটা যে অল্প একটু কাজ করতেছে এটা দেখাইতে হয়। চতুর্থটাতে দেখাইতে হয় যে অলমোস্ট হয়ে আসছে, আর 5 নম্বরটাতে ডিফেন্স। এরকম টোটাল 5টা প্রেজেন্টেশন দিতে হয়। মানে আমাকে যা কোশ্চেন করে প্রজেক্ট রিলেটেড, তাই তো? সব প্রজেক্ট কত নাম্বার বোর্ডে আছে? আমি এটা তো প্রতিবার বোর্ড চেঞ্জ হয়, এবার আমি 4 নম্বর বোর্ডে আছি। স্যার আমি কি স্যার এই ক্ষেত্রে আমাদের একটা সিকিউরিটি ডোরটা নিয়ে স্যার করি, আমি কি স্যার আপনার সাথে করতে পারবো? সিকিউরিটি ডোরটা আপনি করবেন হলে গিসের সাথে, আইদার আপনি রাতিল স্যারের সঙ্গে করবেন, রাতিল স্যার বা মিজান স্যার। আচ্ছা আপনার সাথে স্যার যদি করি স্যার তাহলে স্যার আমার সাথে করতে হলে আপনাকে করতে হবে আইদার ইসিজি নিয়ে, ইসিজি তারপর করতে গেলে বায়োমেডিক্যাল সাবজেক্ট। বায়োমেডিক্যাল সাবজেক্ট। হ্যাঁ,
আবার ওই যে অন্যান্য স্যার আছে যেমন শিয়াব স্যার, তারপর হাসান মাহমুদ স্যার, ওনাদের কাছে করলে পাওয়ার যদি নিয়ে আমরা না শিয়াব স্যারের কাছে করলে করবেন হলে কি সিগন্যাল বায়োমেডিকেলে তো সিগন্যাল পরবর্তীতে প্রসেসিং স্যার কোনো ইমেজ প্রবলেম প্রসেসিং মানে পরবর্তীতে কি প্রবলেম আমরা স্যার মানে জবের ক্ষেত্রে স্যার কোনো সময় ভাইভাতে যদি বলে যে আপনি বায়োমেডিক্যাল আপনার তো সাবজেক্ট তো ইলেকট্রিক্যাল ছিল। না না এরকম এরকম কখনো বলবেন না, কারণ বায়োমেডিক্যালে যত ইঞ্জিনিয়ার যে সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া কি বায়োমেডিক্যাল সেক্টর চলে নাকি? স্যার একটা টিমে স্যার সর্বোচ্চ স্যার কতজন স্টুডেন্ট স্যার আমরা থাকতে পারবো? 3 জন। আর স্যার ইন্ডিভিজুয়ালি করে দেয়? ইন্ডিভিজুয়ালিও করা যায়, প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি করা যায়, কিন্তু থিসিস ইন্ডিভিজুয়ালি করা যাবে না, প্রজেক্ট ইন্ডিভিজুয়ালি করা যাবে। স্যার এই সেমিস্টারে স্যার সামনের সেমিস্টার কি আমরা প্রজেক্ট নিব না স্যার থিসিস নিব স্যার? কোনটা নিলে ভালো হবে স্যার? থিসিস তো নেওয়ার প্রশ্নই আসে না। ভাই ঠিক আছে, থিসিস নিওই না, প্রজেক্ট। থিসিস ইভিনিং ব্যাচের স্টুডেন্টদের জন্য থিসিস একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি আইদার প্রজেক্ট নেবেন যদি আপনার জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছা থাকে, আর আপনার যদি একদম সময় কম থাকে, মানে আপনি জব করেন, জবে অনেক প্রেসার, কারণ আপনি তো অনেকেই জব করেন, আমি তো দেখি আপনাদের প্রজেক্টে স্যার কি প্রেজেন্টেশন দেওয়া লাগে অনেক, সবগুলোতেই প্রেজেন্টেশন দেওয়া লাগে। মানে তিনজনে স্যার ইসিজি নিয়ে যদি স্যার প্রজেক্ট যদি শুরু করি। হ্যাঁ, আমার একটা জিনিস জানার ছিল। প্রজেক্ট 3 জন মিলে করতে পারেন আপনারা, প্রজেক্ট বেশিরভাগই 3 জন মিলে করে। তাহলে স্যার ইন্টার্নশিপ স্যার সবচেয়ে বেস্ট আর কি, শর্টকাট ইন্টার্নশিপ আমার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, ওই যে পিছন থেকে যে বলতেছেন বলেন কি জানার ছিল আপনার? আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি, আমি তো যেখানে কাজ করি আমার হচ্ছে প্রোডাক্টটা ইলেকট্রনিক্স, বাট যদিও আমি মার্কেটিং সেক্টরে কাজ করি, তো আমার ক্ষেত্রে যদি আমি যে ওটা হচ্ছে ওই যে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস, মানে গাড়িতে ট্র্যাকার গুলো আছে, এটা তো একটা ইলেকট্রনিক্স, এটা নিয়ে যদি কি করবেন, আপনার বসের সঙ্গে কথা বলে আপনি বসকে বলবেন যে আমি আপনার কাছে এরকম 6 মাস জাস্ট এই সেক্টরটা শিখবো, মানে আমার এই জিনিসটা কিভাবে কাজ করে, কমিউনিকেশন প্রোটোকলটা জানবো, ভিতরে কি কি থাকে, ইলেকট্রনিক ডিভাইস কি কি থাকে, এবং কমিউনিকেশনের জন্য কি কি ডিভাইস ইউজ করে আমি জাস্ট শিখবো। মানে যে ইঞ্জিনিয়ারটা কাজ করবে আপনি ইঞ্জিনিয়ারটার সাথে সাথে থাকবেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় কাটাবেন, তাইলেই কিন্তু আপনার সেমিস্টারে 2টা করে রিপোর্ট তৈরি করার মতো ছবি উঠে যাবে, জিনিসপত্র জানা হয়ে যাবে। আপনার বসকে বললে আপনার বস রাজি হয়ে যাবে, প্রতিদিন 1 ঘন্টা সময় নষ্ট করা তো এমন কিছু না। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এবং যারা চাকরি করেন এরা আমি বলবো যে প্রজেক্ট করে আপনাদের তেমন একটা লাভ নেই, কারণ প্রজেক্ট করলে আপনার হয়তো শুরুতে অনেক উৎসাহ থাকবে, ঠিক আছে, কিন্তু আপনারা কুলে উঠতে পারবেন না আসলে। বুঝতে পারছেন? এইজন্য যারা আমি তাহলে স্যার ইসিজি নিয়ে আপনার সাথে স্যার আমি প্রজেক্ট করতে যদি সিলেক্ট করতে সুযোগ পান সামনের সেমিস্টারে, যদি সুযোগ দেয় আপনাদের অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। মানে ইসিজি নিয়ে কাজ করতে আমারও খুব ভালো লাগে, তো যদি ইসিজি নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি বলবো যাদের চাকরি আছে এরা প্রজেক্টের বদলে ইন্টার্নশিপের দিকে একটু বেশি মনোযোগ দিন আর কি। স্যার প্রজেক্টের কারণে এই কারণে বলতেছি স্যার, আমার স্যার কাজ করতেছি, কারণ আমার ইলেকট্রোমেডিক্যাল একটা জবের আমি একটা ফার্মে চাকরি করি, আচ্ছা আচ্ছা ইসিজি নিয়েই হয়তো আমাকে কাজ করতে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালো হবে, তাহলে মানে আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। জি স্যার, গতকালকে স্যার আমি ইটিটি স্যার মেশিন খুলে দেখতেছিলাম স্যার, ইটিটি কি যে দৌড়াইতে হয়, যে দৌড়াইতে যদি করি তাহলে তো আমি একলা পড়ে যাব, এটা সমস্যা হবে না? কি প্রজেক্ট যদি করেন একলা? না না না, ইন্টার্নশিপ যদি করি তাহলে একলাই করে, ইন্টার্নশিপ একলাই করে। ইন্টার্নশিপ যদিও কতগুলো গ্রুপ আছে 3 জন মিলে, কিন্তু ওরা হলে গিয়ে যাদের জব নাই, যারা হলে গিয়ে কোনো একটা কোম্পানিকে রিকোয়েস্ট করে ইন্টার্ন হিসেবে ঢুকছে 3 জন একসাথে, ওরা সপ্তাহে 3 থেকে 4 দিন ওই কোম্পানি থেকে যায়, যে জিনিসপত্র শিখে আসে, ওদেরকে বেতন টেতন কিচ্ছু দেয় না। এরকম যদি হয় তাহলে 3 জন করে করে অনেকে, কিন্তু যাদের অলরেডি চাকরি আছে ওরা সবাই 1 জন করে করে। জি স্যার, ডিপ্লোমার সঙ্গে স্যার আমি এমনটা করছিলাম। এটাই ভালো, কারণ আপনি আরো 2 জন নিবেন, আপনি একই ইউনিভার্সিটিতে পড়ে একই ফিল্ডে, কিন্তু পাওয়া যায় না আসলে। 3 মাসের ওটা তো ভালোই ছিল, এখন দেখা যাক এবার কি হয়। দেখেন আর সামনের সেমিস্টারে যদি আমি আবার কমিটিতে থাকি তাহলে আপনাদের সঙ্গে আবার ডিসকাশনের সুযোগ থাকবে। স্যার ফেজ 2 তে কি বোর্ড চেঞ্জ হয় স্যার? ফেজ 2 তে বোর্ড চেঞ্জ হবে, হ্যাঁ। ও তার মানে কি বোর্ডটা কেন প্রত্যেক চেঞ্জ ফেজে কি করে, বোর্ড মানে চেঞ্জ হবে? এমন ভাবে বোর্ডটা চেঞ্জ করে যাতে যেই সব টিচাররা যেই সব স্টুডেন্টদেরকে সুপারভাইজ করে ওদের বোর্ডে যাতে ওইসব টিচাররাই থাকে, এইভাবে করে বোর্ডটা করা হয় প্রতিবার, বুঝছেন? তো ওটা করতে গিয়ে অনেক সময় বোর্ডটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা স্যার, যদি স্যার ইন্টার্নশিপ করে আসি, তারপর স্যার এটার জন্য স্যার ডিফেন্স করা লাগবে, তারপর প্রেজেন্টেশন করা লাগবে। ইন্টার্নশিপের ডিফেন্স প্রত্যেকটা জিনিসে ডিফেন্স। ইন্টার্নশিপের ডিফেন্স একদম সহজ। জি স্যার, এটা স্যার কার সাথে করব স্যার, কোন টিচারদের সাথে? এটা হচ্ছে আপনার বোর্ডে যে থাকবে, এটা আপনাকে একটা বোর্ড দিয়ে দিবে যে এই বোর্ডের সামনে আপনি ডিফেন্ড করবেন। 6 মাস যে আমি ইন্টার্নশিপ করব স্যার, ওইখান থেকে তো স্যার আমার পেপারটার আয়না স্যার দেখানো লাগবে, এখানে আমি যে করছি স্যার।
না না না, আপনি বুঝেন নাই। এখানে তো আপনি করছেন, এটা তো শুরুতেই ঠিক হয়ে যাবে। মানে আপনার ইউনিভার্সিটি আপনার ওখানে একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার রিকোয়েস্ট করে পাঠাবে। আপনার অফিসের জায়গা থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে ইউনিভার্সিটিতে পাঠাবে, ব্যাস শেষ। আপনি যদি ওরা ওখানে যে স্যার আমাকে এই যে অ্যাকসেপ্ট করছে স্যার এটার ব্যাপারটা। হ্যাঁ, মানে ইন্টার্নশিপ যে আপনি আসলেই পাইছেন, মানে আপনি যে কোম্পানিটা নিজে নিজে বানান নাই, এই জিনিসটার জন্য জাস্ট আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রমাণ হিসাবে দেখাইতে হবে, ঠিক আছে? দেখালেন, ব্যাস শেষ। এরপরে তো আপনি ওই জায়গায় কি করছেন না করছেন এটা তো আর কেউ যায় দেখতে যাবে না। কিন্তু এটা তো আপনি স্যার ভার্সিটি থেকে পাঠায় দিবে, আমি তো স্যার আমার হ্যান্ডে স্যার যাচ্ছে না। কাকে পাঠাবে ভার্সিটি থেকে? আমি যেখানে চাকরি করি। না না, কাউকে পাঠাবে না। কাকে পাঠাবে, কি পাঠাবে? স্যার আমাকে স্যার সিলেক্ট করছে কিনা এটার জন্য তো স্যার ওইখানে স্যার একটা রিকোয়েস্ট তারপর প্লাস এই টাইপের কিছু একটা দিবে ওরা, তারপর এখান থেকে আমাকে হ্যাঁ, অ্যাকসেপ্ট ওই করছে। লেটারটা আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? মানে আপনি হাতে করে নিয়ে যাবেন, নিয়ে যা আপনার বসকে দিবেন, এটাই। তারপর এটা রিপ্লাইটা স্যার যেটা দেয় ওটা স্যার আর কি আপনি ওইখানে পৌঁছাই দিবেন আপনার সুপারভাইজারকে, এই কাজ আপনার, আর কোনো কাজ নেই। এরপরে হলো প্রতি সেমিস্টারে আপনি 2টা করে প্রেজেন্টেশন দিবেন যে আপনি কি শিখতেছেন। এখানে আপনার কোশ্চেন, আপনি যদি কম শিখেন আপনাকে টিচাররা বলবে আরো ভালো করে শিখো, আর যদি ভালো করে শিখেন তাহলে বলবেন হ্যাঁ আপনি ভালো শিখছেন। এইটা আমাদের তাহলে তো স্যার ইন্টার্নশিপের স্যার সবথেকে বেস্ট। চাকরিজীবীদের জন্য তো এই জন্যই বললাম ইন্টার্নশিপ সবথেকে বেস্ট। কারণ যারা চাকরি নাই ওরা হয়তো প্রজেক্টের কথা চিন্তা করতে পারে, যারা চাকরি করে ওরা কেমনে করবে প্রজেক্ট। স্যার থিসিসের ব্যাপারে যদি একটু বলতেন আর কি। থিসিস তো হলে মানে একদম পুরো উদ্ভূত হয়ে কাজ করতে হবে আপনাকে, মানে নতুন একটা কিছু নিয়ে কাজ করবেন। যেমন মনে করেন ইসিজির এমন একটা জিনিস নিয়ে আমরা কাজ করবো যে জিনিস নিয়ে এর আগে কখনো কেউ কাজ করেনি, আপনি বাদে এই জিনিসটা নিয়ে আর কেউ কোনো কাজ করে না। এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, করে আপনি পেপার পাবলিশ করতে পারেন, এরকম একটা জিনিস আপনাকে করতে হবে। তো এটা বুঝতেই তো পারতেছেন যে এটা কত ডিফিকাল্ট হবে আর কি পরিমাণ পড়ালেখা করতে হবে। এটা করলে ভালো হতো অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মিলাইতে আছে। এটা ডিপেন্ড করে যে কিসের উপর করতেছেন আপনি। হ্যাঁ, তবে ম্যাথ থাকবেই, এই ব্যাপারে কোনো অনেক সন্দেহ নেই। ক্যালকুলেশন করতে আছে এগুলা, অনেক ক্যালকুলেশন করতে, কারণ ওইটা হলে কি একদম আসল রিসার্চ আর কি। মানে এখানে কপি করার কোনো সুযোগ নেই, পুরো জিনিসটা আপনি নিজেকে করতে হবে। স্যার ওইটার জন্য প্রেজেন্টেশন ডিফেন্স এগুলো কি রকম স্যার? আপনি যদি আপনার প্রফেসর মানে যে সুপারভাইজার সে যদি আপনাকে গ্রিন লাইট দেয় যে এই স্টুডেন্টের হইছে, তাহলে ডিফেন্সে তেমন একটা সমস্যা হবে না। কিন্তু আপনার প্রফেসর যদি আপনার উপর খুশি না থাকে তাইলে ডিফেন্সে সমস্যা হইতে পারে, কারণ প্রফেসর তখন আপনাকে অন্যান্য যে কোশ্চেন করবে আপনি তো কোশ্চেন উত্তর দিতে পারবেন না, কারণ ওই ডিফেন্সে অনেক কোশ্চেন করা হবে আপনাকে, কারণ একটা সম্পূর্ণ একটা নতুন জিনিস করছেন গ্রিনে এমন কিছু হয় না স্যার। থিসিসে আমি তো আসলে জানি না, আমি তো 2 সেমিস্টার হইতেছে, তবে জেনারেলি থিসিসের ডিফেন্স প্রজেক্টের ডিফেন্সের থেকে অনেক কঠিন হয়। আর স্যার ইন্টার্নশিপের ডিফেন্স আরো জি সহজ স্যার, হবে। প্রশ্ন করা হয় অনেক। কারণ আপনি সম্পূর্ণ নতুন একটা জিনিস করছেন, সবারই ইন্টারেস্ট থাকবে যে কি ব্যাপারে এই ছেলেটা সম্পূর্ণ একটা নতুন জিনিস করছে, কি করছে, তাই না? স্বাভাবিকভাবে অনেক কোশ্চেন চলে আসবে তখন। আর স্যার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইজি কোশ্চেন স্যার এমন ভাবে করে যে মানে অনেক কঠিন মনে হয়। আসলে ওই সময় নার্ভাস থাকে তো সব কোশ্চেনই কঠিন মনে হয়। হ্যাঁ স্যার, আমি যে 8 তারিখে ডিফেন্স করলাম, মানে সিম্পল একটা জিনিস জিজ্ঞাসা করছে আপনার বোর্ডে কোন কে পার্টটা ছিল? নিয়ে তো আমার বোর্ডে স্যার সব বড় বড় মানুষ, শিয়াব স্যার, তারপরে মারুফ স্যার। তা তো বেঁচে গেছেন আপনি, আপনার কামরুল স্যার ফাইজুল স্যার তো পড়েনি। আমার বোর্ডে কামরুল স্যার ছিল। অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ কামরুল স্যার বা ফাইজুল স্যার বলো অনেক প্রশ্ন করে, হ্যাঁ বিশেষ করে কামরুল স্যার অনেক প্রশ্ন করে। আমাদের যেটা ছিল স্যার, আমরা অনেক বড় একটা প্রজেক্ট করতেছি, 26 জন মিলে একটা প্রজেক্ট। কি প্রজেক্ট আপনাদের? ওই যে হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট নিয়ে। ও হ্যাঁ, আমাদের বলছিল তরিকুল স্যার এটার ব্যাপারে। হ্যাঁ, এটার মধ্যে হাইব্রিড পাওয়ার প্ল্যান্টে কি কি আছে আপনাদের? স্যার আমরা আপাতত এই ইনডোর সিস্টেমে করতেছি, তো এর মধ্যে উইন্ড আর সোলার দিয়ে করা হইতাছে। উইন্ড আর সোলার, আপনি কি ম্যাটল্যাবে সিমুলেশন করতেছেন? হ্যাঁ, কিছু মানে কাজগুলো আবার ভাগ করে দেওয়া হয়েছে, 10টা গ্রুপ করা হয়েছে, 10টা গ্রুপে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে। যেমন কেউ সোলার নিয়ে কাজ করতেছে, কেউ উইন্ড, কেউ কনভার্টার, কেউ ইনভার্টার, আবার কেউ ব্যাটারি স্টোরেজ, কেউ আবার এগুলো অ্যানালাইসিস। প্রজেক্ট না 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 স্যার, প্রজেক্ট প্লাস থিসিস দুইটাই, মানে ওই কারো কারো থিসিস কারো কারো প্রজেক্ট। হ্যাঁ, কারো প্রজেক্ট। হ্যাঁ, তো আমরা যারা প্রজেক্ট নিছি তাদেরকে যেমন হার্ডওয়্যারের কাজগুলো ধরাই দিছে, যেমন আমি নিজে করে স্টোরেজ নিয়ে কাজ, ব্যাটারি। আবার কেউ যারা থিসিস ছিল তাদেরকে অ্যানালাইসিস এর কাজগুলো দিয়ে দিছে। এটা আপনাদের খুব ভালো হইছে। কেন ভালো হইছে জানেন? কারণ এটা নাকি স্যার গ্রিনি নাকি প্রথম মানে এই গ্রুপিং ভাবে করতেছে। এই যে আপনার শিয়াব স্যার, মনসুর স্যার আর মারুফ স্যার আর হইলে কি আপনার আরেকজনকে জানি আসিফ স্যার, এই 4 জন মিলে আপনারা একটা করছে, আমাদের ওখানে একটা রিনিউয়েবল এনার্জি রিসার্চ গ্রুপ করছে। রিসার্চ গ্রুপ হলে কি আপনার পেটেন্ট এবং পেপার এগুলো নিয়ে কাজ করবে, মানে যাতে প্রতি সেমিস্টারে একটা করে পেপার পাবলিশ হয়, ঠিক আছে? তো আপনাদের কাছ থেকে যদি একটা পেপার পাবলিশ হয় সেটার মধ্যে আপনারও নাম থাকবে, এটা অনেক ভালো হবে আপনাদের জন্য। হ্যাঁ স্যার, তবে মানে আমাদের প্রজেক্ট এখন মানে
খুব কস্টলি যেটা দেখলাম আর কি। একটু বড় করে করা 10টা হইতেছে প্রতিটা তো। গ্রুপের জন্য তো অ্যালোকেশন থাকে, কিছু টাকা অ্যালোকেশন থাকে রিসার্চে, তো 10টা হ্যাঁ গ্রুপ স্যার, যদি হয় জনপ্রতি 3000। হ্যাঁ, তো এখানে আপনার বেশ ভালো টাকাই থাকবে আর কি রিসার্চের জন্য, তো ঠিক আছে, খরচ বেশি হলে হিসাব করে সমস্যা দেখা নেই। গেছে স্যার মোটামুটি লাখ টাকার মতোই লাখ টাকা তো হয়ে খুব যায় আর বেশি কি। একটা টাকা না একটা প্রজেক্টের জন্য, তো আমার মনে হয় ঠিক আছে 10টা গ্রুপ যদি হয় 1 লাখ টাকা ইজিলি উঠে যাবে, একটা সমস্যা হবে না। প্রজেক্টের এরপর জন্য আবার কিছু টিচার আর ভার্সিটি থেকে স্যার আমরা যারা কোনো জব না ধরনের করি টাকা পেমেন্ট। তারা কিভাবে কি করবো একটু বলবেন? কি কেউ করেন? আমরা তো জব করি না, আমরা কি প্রজেক্ট যারা জমা জব দিব? করে তাদের জন্য কি যারা জব করেন না আপনারা চাইলে প্রজেক্ট করতে পারেন, প্রজেক্ট করলে কি অনেক ধরনের কিছু প্রজেক্ট শিখবেন। হলে ভালো হবে আচ্ছা, একটু আমি বলি বলবেন? একটু ওদেরকে। দেখো ভাই, আমি প্রজেক্ট করতেছি, তোমাদেরকে একটা কথা বলি। প্রজেক্ট আর না হয় ইন্টার্নি। ইন্টার্নি করলে সুবিধা হচ্ছে যে জব সেক্টরে, স্যার বলে দিচ্ছে যারা জব সেক্টরে আছে ইন্টার্নি করো, অনেক সুবিধা পাবা। ঠিক আছে, আর নয়তো প্রজেক্ট, কিন্তু থেসিসের নামই নিও না। ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে মার্ক আছে। থেসিসে হ্যাঁ, দিলে হিউজ বুঝতে পরিমাণ পারছি, কোশ্চেন করবে, কিন্তু কি ডিফেন্স ধরনের করতে পারবে প্রজেক্ট না। করলে সেটা জানতে চাচ্ছি। কি এটা তো ধরনের ডিপেন্ড করবে প্রজেক্ট? যে আপনি এটা কিসে ভালো, আপনি কিসে ভালো এটার উপর ডিপেন্ড করবে। আপনি কি আপনাদেরকে ইলেকট্রনিক্সে ভালো নাকি মেশিনে ভালো? আপনাদেরকে যখন মানে ওই ফর্মটা দিবে না, তখন আপনাদেরকে অপশনই চাইবে যে আপনি মানে কি সাবজেক্টের উপরে মানে প্রজেক্ট করবেন। যেমন আমরা দিছি পাওয়ার, কেউ কেউ ইলেকট্রনিক্স দিছে, কেউ টেলিকমিউনিকেশন দিছে। ওই সাবজেক্টের উপর ভিত্তি করে আবার সুপারভাইজার চয়েস করার আপনাকে একটা অপশন দেয় যে আপনি কোন হুম, সুপারভাইজারের আন্ডারে এই পড়তে যে চান। আমরা গত সেমিস্টারে একটা ম্যাপিং ঠিক করছি, আছে, ম্যাপিং করে আমরা সুপারভাইজারকে বেশ কয়েকটা গ্রুপে ভাগ করে দিছি, স্যার কয়েকটা তাহলে কি স্যার সুপারভাইজারকে। আমি স্যার নিজের ইচ্ছে মতো তো নিতে পারবো না? না, যেমন মনে করেন আমি বলি, আপনারা যদি পাওয়ার রিলেটেড নেবেন, ঠিক আছে, তো পাওয়ার রিলেটেড রিনিউয়েবল এনার্জি নেবেন, সাপোজ রিনিউয়েবল এনার্জি নেবেন, তো আপনার ওখানে অপশনই থাকবে হলো গিয়ে মনসুর স্যার, আসিফ স্যার, আর মনে করেন আর কি আছে, ফাইজুর রহমান স্যার, মনে করেন এই তবে তিনজনই স্যার থাকবে। এই ক্ষেত্রে যে তো এই জিনিসটা তিনজনের থেকে সবচেয়ে একজনকে সুবিধা দিবে সেটা আপনাদের। হচ্ছে যে অনেকটা হ্যাঁ বলেন। আমি যতটুকু জানি স্যার, আপনি যেমন দেখা গেছে সাপোজ আমি বায়োমেডিকেল নিয়ে, তো আপনার হুম, সাথে মানে আগে যোগাযোগ করে পরে আর কি চুজটা দিলে সবচেয়ে বেশি সুবিধা। হ্যাঁ এটা কিন্তু মানে গত এমনিতে সেমিস্টারে লিস্ট আমার আমরা সঙ্গে পাই করছে, না এটাই সাধারণত। সবচেয়ে ভালো। এটা মানে যাদের নিজেদের হ্যাঁ, গরজ যে আছে মানে অনেক, আগে টিচারের ওরা সাথে আগে যোগাযোগ টিচারের করে সঙ্গে যোগাযোগ তারপরে করে তখন টিচার সাইন করে দিতে পারে, মানে আপনার ফর্মটার মধ্যে যদি টিচার সাইন করে দেয় তার মানে ওই টিচার নিজেই নিয়ে নিছে, তখন আর আপনার ওই কমিটির মধ্যে দিয়ে যাওয়া লাগে না। কমিটির মধ্যে দিয়ে কারা যায়? যারা আনডিসাইডেড, যারা জানেই না যে আমি কোন টিচারের আন্ডারে করতে চাই। কেউ যদি জানে যে আমি এই টিচারের আন্ডারে করতে চাই, যেমন গত সেমিস্টারে আমার কাছে একটা স্টুডেন্ট এসে সিগনেচার নিয়ে গেছে, ওর প্রজেক্ট আমার পছন্দ হয়েছে, আমি ওর প্রপোজাল পড়ছি, পড়ে ভালো লাগছে, আমি সিগনেচার করে দিছি, বেশ ও চলে আসছে আমার আন্ডারে, এটার জন্য আর কোনো কমিটি টমিটি কিছু লাগেনি। কিন্তু যারা আনডিসাইডেড, জানেন না আমি কার আন্ডারে করব, ওদের জন্য এইভাবে আসলে র্যান্ডমলি ডিস্ট্রিবিউট করে দেওয়া স্যার হয়। তবে সবার উদ্দেশ্যে বলি, যখন ফর্ম দিবে অবশ্যই সুপারভাইজার মানে করবা, প্রপোজ করবা। যদি সুপারভাইজার প্রপোজ না করে না, তো এমন সব মানে আন্দাজে দিয়ে দেবে, স্যারদের কাছে গিয়ে পড়বা। আন্দাজে হ্যাঁ, দিয়ে দেবে আন্দাজে তখন। দিয়ে দেবে, তখন পুরো বিপদ। গত সেমিস্টারে আমি নিজে সর্টিং করছি, তো আমি দেখছি এটা আমাদের আন্দাজে দিয়ে দিতে হয়, কিছু করার নাই, কারণ স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করে করতে যাই, ঠিক আছে, এত স্টুডেন্টকে ফোন করে করে জিজ্ঞেস করার সময় থাকে না আসলে। তো তাহলে আপনারা হ্যাঁ দিয়ে স্যার, দিবেন। আমাদের গ্রুপের স্যার কিছু ঘটনা ঘটছে এরকম যে মানে ওরা কোনো প্রপোজ করে নাই। হুম, দেন কিছু স্যার পড়ছে, যেমন আকির স্যার পড়ছে বা আরো কয়েকটা ম্যাডামের সাথে পড়ছে। হুম। এখন ওদেরকে নাকি কিছুই করায় নাই আর কি। তখন আর ডিফেন্সে আমরা কি গিয়ে মানে ওরা ফাইসা স্যারদের গেছে। কাছে যাই করব, আমাদের স্যার সিলেক্ট করব আমরা নিজেরাই? না না, ওখানে স্যারের অপশন লেখার দুইজন জায়গা থাকে, সুপারভাইজারের নাম প্রথম জায়গা চয়েস, থাকে, দ্বিতীয় দুইজন চয়েস। টিচারের নাম দিতে পারবা। আপনারা চাইলে তিনজনের নামও দিতে পারেন, তিনজনের নামও লিখে দিতে পারেন, কোনো সমস্যা আর নেই। আমরা একটা গ্রুপ সর্বোচ্চ 3 জন থাকতে পারবো, এর বেশি সর্বোচ্চ নয় 3 জন, না এর বেশি না। প্রজেক্টের ক্ষেত্রে, তাই তো স্যার? প্রজেক্ট এখন তো থিসিস স্যার দুটার ক্ষেত্রে, এখন তো ইন্টার্নশিপেও, স্যার দেখতেছি স্যার ইন্টার্নশিপেও ইসিজি সর্বোচ্চ নিয়ে করাই 3 জন। ভালো। হ্যাঁ, তো এখন তো স্যার মনে হচ্ছে ইসিজি নিয়ে আপনার সাথে করাটাই ভালো হইব। ইসিজি তো আমি না, শুধু ওই যে আশিকুর স্যার আছে না, আশিকুর স্যারও কিন্তু ইসিজির প্রজেক্টই দেয়, আশিকুর রহমান স্যার, আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর যে ডে ব্যাচের। স্যার ইসিজি জিনিসটা এটা নিয়ে স্যার প্রজেক্টে কাজ করলে এটা তো স্যার বাসার মধ্যে করা সম্ভব না কি কোনো স্যার, কিছু, তো এটা কোনো বাসার কঠিন মধ্যে আছে। বসে করে। ভাই স্যারের সামনে স্যার, সরাসরি বলি, স্যারকে সরাসরি কনসেপ্ট বুঝাই দাও, স্যার পছন্দ হলে তোমাকে এমনি নিয়ে নিব। না না, সবচেয়ে বড় সুবিধা কি স্যারকে ইসিজি, জিজ্ঞাসা করে ইসিজি দেখো। আপনি কম্পিউটারই করতে পারবেন, মানে কম্পিউটারে সিমুলেশন করে কম্পিউটারই আপনি জিনিসটা দেখাইতে পারবেন। আপনি হার্ডওয়্যারে তো করলেন, না করলেন নাই, কিন্তু আপনি কম্পিউটারই সিমুলেট করে দেখতে পারবেন। স্যার যে কোনো প্রজেক্টে কি স্যার স্যার অ্যাকচুয়ালি স্যার সিমুলেশনটা করতে প্রজেক্টে পারলে যখন হলো? করতে যাবো ইসিজি তো অনেক কষ্ট তো স্যার, মানে কি করতে গেলে স্যার, কি করতে গেলে? প্রজেক্ট যদি আমি ওটা সাবমিট করি স্যার, যদি হ্যাঁ মানে ইসিজি পুরোটাই যদি কমপ্লিট করে, তাহলে তো হ্যাঁ, স্যার এটা তো স্যার অনেক কস্টলি আছে স্যার। না না সেটা তো না, না না না, অত কস্টলি না। ইসিজি করতে আপনার সর্বোচ্চ কত টাকা খরচ হবে? 1000 টাকা খরচ হবে, 1-1500 টাকা খরচ হবে, কারণ আপনি দেখাবেন তো অসিলোস্কোপে, ভার্সিটির অসিলোস্কোপে। ও
তো অসিলোস্কোপ বাদে আর এই কস্টলি ইকুইপমেন্ট কি আছে? আপনার অপ এম্প লাগবে 4-5টা, আর ক্যাপাসিটর রেজিস্টর লাগবে কয়েকটা, আর ওই অপটো কাপলার টাপলার হ্যানতেন লাগবে। এগুলো সব জায়গাতেই আছে, ভার্সিটিতেও আছে মেবি, না থাকলে পাটিওটুলিতে গেলেই পাওয়া যাবে। এগুলি খুব কম দামি, কারণ আপনি যে ইসিজি করবেন তো হাইফাই অ্যাম্পলিফায়ার লাগবে না আপনার। একটা হাইফাই অ্যাম্পলিফায়ার মনে করেন 1500-2000 টাকা দাম, আপনার তো ওটা লাগবে না, আপনি অপেম দিয়ে করবেন, সমস্যা কি? অপেম দিয়ে আমার কাছে ভালো একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ডিজাইন আছে, আপনি ওই ডিজাইনটা ইউজ করলেন, ওটা করলে আপনার 3টা অপেম্প লাগবে। তো 3টা অপেম্পের দাম আর কত? একটা কোয়াড অপেম্পের চিপই তো কিনতে পাওয়া যায় কত, 747। একটা কোয়াড অপেম্পের চিপের দাম কত জানেন কেউ? বেশি না, 20-30 টাকার মতো হবে মনে হয়। স্যার আমাদের হ্যাঁ। এই যে সামনের সেমিস্টারে যে একটা সাবজেক্ট স্যার অ্যাড হচ্ছে না, মানে 318, ওটা কি অটো গতবারের মতো কানেক্ট করে দিবে? ম্যানুয়ালি অ্যাড করতে হবে, ওটা নিয়ে ঝামেলা হয়েছে। কারণ স্যার আমরা যে কটা করছি ওইটাই ঠিক আছে, আর পরবর্তীবার ওটা দিয়ে দিই। হ্যাঁ, পরবর্তীতে যদি আমার সঙ্গে পড়ে তো ভালো, আর না হলে যে স্যার পড়বে ওনাকে বলে দেন যে এটা ঝামেলা হয়েছে, ম্যানুয়ালি অ্যাড করে দেন। আপনি থাকলে স্যার আপনার সাথে থাকবে। স্যার আরেকটা বিষয় স্যার, আপনি আমাদের স্লাইডটা স্যার দিতে চাইছিলেন স্যার, হ্যাঁ, স্লাইডটা স্লাইডটা দিয়ে দিব। আপনি মনে হয় মাত্র জয়েন করছেন। না স্যার, আমি আপনার সাথে জয়েন করছি শুরুতে, কিন্তু প্রথম 3 মিনিট কথা শুনতে পারিনি। আমার ল্যাপটপের ওই স্পিকার অফ করে রাখছিল, আমি আর বুঝতে পারিনি, তাই ঘাটাঘাটি করতে যে শুনতে পাচ্ছি না কেন। আচ্ছা ঠিক তারপরে আছে, স্যার শুনছি। ঠিক আছে। তাহলে আজকে আমরা ছোট জিনিস পড়বো। আজকে এই গল্প করে একটু সময় চলে গেল, আজকে খুব বেশি পড়া তাহলে নেই। রেকর্ডটা বাদ দেন, ভালো হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি কি আবার সুজন, তাই না? জি স্যার। আচ্ছা, আপনার এক ধরনেরই ওয়ারি শুধু সবসময়, দুশ্চিন্তা। আসলে মেগাবাইট নিয়ে অনেক টেনশন। হ্যাঁ, স্যার, আচ্ছা আপনারা কি ফ্রি মেগাবাইট পাইছেন এখনো কেউ? স্যার দুঃখের কথা স্যার বললেন না স্যার, এটা শুনুন। কোনো স্যার পাইনি মেগাবাইট। তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে ফ্রি মেগাবাইট নেওয়ার ব্যবস্থা করেন। স্যার অ্যাপ্লাই তো কোনো অপশনই স্যার এখন পর্যন্ত আমাদের দেয় নাই। আমাদের যে টেলিটক সিম নেই? একটা ক্লাসরুম আছে ইভিনিং এর জন্য, ওইখানে স্যার সবকিছুই দেয়, এটা তো স্যার দিল না, খালি স্যার ভার্সিটি টাকা চাইলে স্যার। কে বলছে দেয় নাই? আপনারা কি আমাদের ট্রিপলি ক্লাবের পেজে আছেন? জি স্যার। তো ওখানে দেখেন নাই? না স্যার, এটা স্যার জানি স্যার। ইয়ে তো দিয়েছে, ট্রিপলির পেজেও দিয়েছে, হ্যাঁ, পেজেও ট্রিপলির পেজে তো দিছে, একদম গ্রুপেও দিয়েছে। ই হওয়ার সাথে সাথে, মানে সার্কুলার হওয়ার সাথে সাথে দিয়ে দিছে। আপনারা কি বলেন পান নাই? এই যে আমি দেখতেছি দিয়ে দিছে, আপনারা ট্রিপলির পেজে যে দেখেন। এই আমি বলি কখন দিছে স্যার, একটু স্যার স্ক্রিনটা স্যার শেয়ার করে স্যার দেখেন স্যার। আচ্ছা, এটা এটা স্যার ইমার্জেন্সি দরকার। দেখতেছেন? এই দেখেন 18 ঘন্টা আগে দিছে, সাদ ভাই এই যে আপলোড করছে। আরে টেলিটক সিম আমাদের গ্রামে এটা সম্ভব না। গ্রামীণে তো হবে না, আপনাকে তো টেলিটক সিম কিনতেই হবে। রবিতেও মনে হয় সেই দিন দেখলাম কি একটা, না ওটা না, মনে হয় টেলিটকে হবে শুধু। টেলিটকে স্যার ঢুকে অনেক আপনারা জায়গায় নেটওয়ার্ক থাকে না টেলিটকের, এটাই বলতেছি তো। স্যার এটা আমার তো এখানে কিছু ফুল করার নেই, নেটওয়ার্ক দেখায় কিন্তু কাজ করে না। এটা তো কিছু করার তাহলে নেই। ফ্রিতে দিলে হলো স্যার, দিয়েছেন দিতে। এটা বিডিএর এ রবিতে যদি একটা ঢুকেন, দিছে দেখলাম যে ক্লাসরুম প্যাকেজ, মানে সেটা 50 জিবি 300 টাকা 1 মাস মেয়াদ আর কি। কিন্তু এটাতে কোনো শুধু টাকাই Zoom use লাগবে না, করা যাবে। এটা একদম পুরো ফ্রি। স্যার এটা স্যার 5 জিবি দিবে। এটা ফ্রি স্যার এটা তো এক মাসের জন্য। মানে বিডিএন এ যদি ঢুকেন আপনি 100 টাকা রিচার্জ করবেন, 100 টাকা আবার ব্যাক দিয়ে দিবে আপনাকে। এই যে দেখেন, যে মোবাইলে রিচার্জ কিন্তু 100 টাকা মূল্যে ব্যালেন্সে যোগ করা হবে, মানে 100 টাকা রিচার্জ করলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। 100 টাকা রিচার্জ, এটা দিয়ে আপনি ডাটা, এসএমএস, ভয়েস এগুলি কিনতে পারবেন, কোনো সমস্যা স্যার নেই। এই হইলো গিয়া স্যার বন্ধ সিম আর কি চালু করাইবো স্যার, এইটা আর কিছু না। হ্যাঁ করেন, মানে এটা সুবিধা না বিশাল বড় একটা, আপনি বিনা পয়সায় পড়তেছেন। এটা স্যার টেলিটকে কথাই বলা যায় না আবার। স্যার শুধু স্যার এটা তো স্যার শুধু জুমের জন্য, এটা ফেসবুক শুধু জুমের জন্য না, না না, ফেসবুক দিবে কেন? শুধু জুমের জন্য। তাহলে তো স্যার হইব না। শুধু জুম না, শুধু বিডিএন এর জন্য। জি স্যার, মানে আমরা আমাদের বিডিএন এর যে স্যার, আমাদের লিংকটা আমি কাছে আপলোড লিংকগুলো করি, শুধুমাত্র ওই লিংকটাতে যদি ক্লিক করেন তাইলে, নিজেরা যদি জুমে কথা বলেন তাইলে হবে না। ও স্যার, তাহলে তো স্যার এটা স্যার তাই না, আমার ওয়াইফাই আছে, ওয়াইফাই ভালো। জি স্যার, আমি স্যার ওয়াইফাই থাকলে আপনি আর কথা বলতেছেন কেন? ওয়াইফাই থাকলে আর কথা কিসের? স্যার বেশি স্যার আই যে স্যার, আপনি স্যার ভিডিওতে ক্লাস করেন তো ক্যামেরা অন করে, ক্যামেরা অন করে ক্লাস করলে তো সবচেয়ে বেশি নেট লাগে। হ্যাঁ এটা ঠিক, ক্যামেরা অন করলে নেট বেশি স্ক্রিন লাগে। শেয়ারে স্যার 200 এমবি দিয়ে স্যার একটা ক্লাস হয়ে যায় 2 ঘন্টা, কিন্তু আপনার ক্লাস 700-800 এমন এমবি লাগে। আপনাদের কথাই তো মনে হয় না, আপনাদের না, আরেক ব্যাচের কথাতেই ক্যামেরা অন করছিলাম। আচ্ছা যেটাই হোক, ঠিক আছে চলেন আজকে তাড়াতাড়ি পড়ে শেষ করি। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হলে কি, আপনার গত ক্লাসে আমরা দেখছিলাম যে ব্লাডের বিভিন্ন মেজারমেন্ট, যেমন মনে করেন ব্লাড ফ্লো কেমনে মেজার করব, ব্লাড প্রেশার কেমনে মেজার করব, হার্ট রেট কিভাবে মেজার করব, এই 3টা জিনিস আমরা গত ক্লাসে দেখছিলাম। সবগুলোই ছিল আপনার ব্লাড রিলেটেড, ঠিক আছে? কিন্তু ব্লাড রিলেটেড বাদেও তো আমাদের শরীরে আরো অনেক ধরনের মেজারমেন্ট আছে। যেমন মনে করেন আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিতেছেন,
এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেডিকেল ইনফরমেশন আছে যেগুলো ডাক্তারদের নেওয়া প্রয়োজন হয়। ডাক্তাররা কি করে, যখন আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তাররা একটি স্টেথোস্কোপ নেয়, স্টেথোস্কোপ নিয়ে আপনার শরীরে বসায় বসায় ওই জিনিসটা পরীক্ষা করে যে আপনার শ্বাস প্রশ্বাস কিরকম হইতেছে। স্টেথোস্কোপ কিরকম ডিভাইস, একটা এরকম একটা ডিভাইস থাকে, আর এখানে একটা ছোট্ট একটা গোলটু থাকে, এটার মধ্যে একটা ফুটা থাকে, আর এই সাইডে একটা ডায়াফ্রাম থাকে, এরকম বড় একটা ডায়াফ্রাম থাকে। এই ডায়াফ্রামটা আপনার শরীরের মধ্যে বসানো হয়। শরীরের মধ্যে বসানোর পরে এখানে একটা নল থাকে, এই নল দিয়ে আপনার কানে এরকম দুইটা প্লাগের মধ্যে দিয়ে চলে যায়, তাই না? এখানে ডাক্তার শুনে পড়ে। এই জিনিসটা নিশ্চয়ই সবাই আপনারা দেখছেন, সবারই ডাক্তারের কাছে একবার না একবার তাই না? তো এই জিনিসটা কিভাবে কাজ করে আপনারা কেউ কি জানেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে? হার্টবিট। ঠিক আছে, হার্টবিট করতেছে, ভালো কথা, কিন্তু এখানে তো এটার ভিতরে কোনো মাইক্রোফোনও নাই, কিছু নেই। এই জিনিসটাতে আপনি শুনেন কিভাবে? এটা স্যার খুলে দেখছি স্যার, এটা স্যার একটা পর্দার মতো স্যার কি একটা থাকে। আর কিছু কি আছে? কয়েল পর্দাবাদে কিন্তু আর কিছু নাই, শুধুমাত্র একটা পর্দা আছে, মানে ভিতরে কিন্তু কোনো ব্যাটারি ট্যাটারি কিছু নাই, মাইক্রোফোনও নাই। শুধু হ্যাঁ, কেমনে করে এটা তাইলে? এটা কেমনে কাজ করে স্যার জানি না। এটা অদ্ভুত একটা ব্যাপার, জিনিসটার মতো কোনো মাইক্রোফোন নাই, কিছু নাই, কিন্তু আপনি সুন্দর কানে দিতেছেন, স্যার শব্দ ওই শুনতেছেন। দিন স্যার দেখলাম যে অন্যরকম বিজ্ঞান বাক্স ওইখান থেকে স্যার একটা দিছে, এটা স্যার কাগজে স্যার, ওইটা স্যার সেম ভাবে কাজ করে, কিন্তু কিভাবে করে স্যার এই জিনিসটা? সাউন্ড স্যার একটা ইসের ভিতর দিয়ে যায় তো, মানে বুকের ডায়াফ্রামের জন্য। হ্যাঁ, ঠিক কি বলছেন। বললা অন্যরকম বিজ্ঞান বাক্সের? বলছি অন্যরকম বিজ্ঞান বক্সের মধ্যে দেখছি এই যে এখন স্টেথোস্কোপ দিতেছে, ওই দিন এটার ভিডিও দেখলাম তো, এই কাগজ দিয়ে কিভাবে বানানো, ওইটা দিয়েও স্যার কাজ করে আর কি। এটা হ্যাঁ, ঠিক বলছেন আপনি, কাগজ দিয়েও কাজ এগুলো করে। তো হাতে বানানো, এগুলো আমাদের হচ্ছে প্রোডাকশন হাউসে ওই মানে হাতেই বানানো যায় এগুলো সাইটে। ওইটাই তো আমি বলতেছি। স্যারের কথা শুনি। তাহলে এখানে যে ডায়াফ্রামটা থাকে, এই ডায়াফ্রামটা হলে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, ডায়াফ্রামটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হলে কি যে চেম্বারটা, এই যে চেম্বারটা আছে, এই চেম্বারটা কিন্তু না থাকলেও আপনার হইতো, কিন্তু তারপর আমরা এখানে একটা চেম্বার দিছি। চেম্বারটা কেন দিছি একটা জিনিস দেখেন তো, এই ডায়াফ্রামটা যেটা করে যে আপনি বুকে বা পিঠে যখন এই জিনিসটা প্লেস করবেন, যখন নিঃশ্বাস নিবেন, তখন নিঃশ্বাসের ফলে আপনার বুক বা পিঠ কাঁপবে, ঠিক আছে? ওই কম্পনটা এই ডায়াফ্রামের মধ্যে একটা কম্পনকে ইনডিউস করবে। এই কম্পনটা যখন এখানে ইনডিউস করবে, কম্পনটা ইনডিউস করার ফলে এটার ভিতরে যে বাতাসটা আছে, এই বাতাসটা সংকুচিত প্রসারিত হবে। এই সংকুচিত প্রসারণের ফলে যে শব্দটা, এই শব্দটার ইনফরমেশন নলের মাধ্যমে আমাদের কানে যাবে। তো এটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে? একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন এখানে এই যে ডায়াফ্রামটা, এই ডায়াফ্রামটা যেভাবে ভাইব্রেট করবে, সেই ভাইব্রেশনের ফলে এখানে যাতে রেজোনেন্সের তৈরি হয়, এই চেম্বারটার মধ্যে যাতে রেজোনেন্সের তৈরি হয়। রেজোনেন্স মানে কি আপনারা জানেন তাই না? রেজোনেন্স, রেজোনেন্স কথাটা শুনছেন আগে? রেজোনেন্স সার্কিট ছিল ভুলেইছি। হ্যাঁ, রেজোনেন্স এই জিনিসটা এটা আসলে ভুলার কিছু নাই। রেজোনেন্স কনসেপ্টটা আসলে সবকিছুর ক্ষেত্রেই কাজে লাগে। মনে করেন এরকম একটা টিউব আছে, এই টিউবের মধ্যে দিয়ে দুইটা সাউন্ড ওয়েভ এরকম করে যাইতেছে, ঠিক আছে? দুইটা সাউন্ড ওয়েভ এখানে যাইতেছে, তো কিছু কিছু পয়েন্টে ওরা একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে, আর কিছু কিছু পয়েন্টে ওরা একজন আরেকজনকে অ্যামপ্লিফাই করে দিবে। এই জিনিসটা তো আমরা সবাই জানি। মনে করেন দুইটা ওয়েভ আছে আপনার, এরকম দুইটা ওয়েভ আছে, এরকম দুইটা ওয়েভ আছে, ঠিক আছে? এরকম দুইটা ওয়েভ যখন চলতে থাকবে, তখন কিছু কিছু পয়েন্টে ওরা একজন আরেকজনকে জিরো করে দিবে, আর কিছু কিছু পয়েন্টে ওরা অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, তাই না? তো যে জায়গাগুলোতে অ্যামপ্লিটিউড বেড়ে যাবে এবং সর্বোচ্চতে পৌঁছাবে, ওইটাকে তখন আমরা বলি যে এই জায়গাতে রেজোনেন্স হইতেছে। এই রেজোনেন্সটা কিসের উপর ডিপেন্ড করে? রেজোনেন্সটা আপনার ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সির উপরে এবং টিউবটার লেন্থের উপরে। মানে যে টিউবের মধ্যে রেজোনেন্সটা হবে, ওই টিউবটার দূরত্বের উপরে আপনার এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা নির্ভর করে। যেমন মনে করেন আমরা যে কানে শুনি, আপনারা কি কখনো খেয়াল করছেন যে আমরা কানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সবসময় খুব ভালো শুনি, এবং বাকি ফ্রিকোয়েন্সি গুলো আমরা খুব বেশি একটা ভালো শুনি না? আপনারা বলতে পারবেন কানে আমরা কোন ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে ভালো শুনি? না, আমাদের কানের রেঞ্জটা ঠিক বলছেন যে ধরা হয় যে 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ আমাদের কানের ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তাই না? কিন্তু এই পুরোটা রেঞ্জে তো আপনি আর সমানভাবে ভালো শুনেন না, স্বাভাবিক। যে কোনো কিছুই তো পুরো রেঞ্জে সমানভাবে ভালো কাজ করে না। কোনো একটা পার্টিকুলার জায়গাতেও সবচেয়ে ভালো কাজ করে, বাকি জায়গাগুলোতেও ভালো কাজ করে না। কোন ফ্রিকোয়েন্সিটা আমরা কানে সবচেয়ে পরিষ্কারভাবে শুনি?
মেবি 10 কিলো আছে, আই ডোন্ট নো, মেবি 10 না, আরেকটু কম। সেটা হলো কি আমাদের ভয়েসের ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের ভয়েসের ফ্রিকোয়েন্সি কত? 6.5 আমাদের ভয়েস মনে করেন কত, 3 কিলোহার্টজ 2 কিলোহার্টজ এরকম, 2 থেকে 3 কিলোহার্টজ এর মতো, যেটাকে আমরা বলি মিড টোন আর কি। আমাদের ভয়েসের ভোকাল যে হলো কি ফ্রিকোয়েন্সি, ওই জিনিসটাই আমরা কানে সবচেয়ে ভালো শুনি। মানে আমাদের কানের ভিতরে যে টানেলটা আছে, আমি জানি না আপনাদেরকে আমি কানের ডিজাইনটা দেখাইছিলাম নাকি, আমাদের মনে করেন এই যে একটা কান, এই কানের ভিতরে একটা টানেলের মতো আছে, এই টানেলের মধ্যে দিয়ে এখানে যে একটা পর্দা আছে, ডায়াফ্রাম আছে, তাই না? তারপর ডায়াফ্রামের এখানে একটা অ্যাম্পলিফিকেশনের হাড্ডি আছে, এই হাড্ডিটা অ্যাম্পলিফাই করে। তারপর এখানে আমাদের কক্লিয়ার আছে, ঠিক আছে? তো এই যে টানেলটা ইভলিউশনের ফলে এই টানেলটার দৈর্ঘ্যটা এমন ভাবে হয়েছে, বিবর্তিত হয়েছে, যে আমাদের গলা থেকে যে শর্টটা উৎপন্ন হয়, এই শর্টটা এখানে রেজোনেন্স হবে, মানে সবচেয়ে জোরে শোনা যাবে আমাদের গলার ভয়েসের আওয়াজটা। স্যার একটা প্রশ্ন ছিল, একটু যদি মানে কিউরিওসিটি থেকে করি, বলেন। সেটা হচ্ছে যে আমরা যখন কানে হেডফোন পরি বা যাদের কানের সমস্যা তারা কানে হিয়ারিং এইড পরে, টানেলে পরে, ঠিক আছে, কিন্তু এই যে আমাদের কানের পিছনে একটা অংশ আছে, এই জায়গাতে একটা সিস্টেম আছে, এটা কি সিস্টেম স্যার? এটা হলো বোন কন্ডাকশন, মানে ওটা হলো বোনের মাধ্যমে আমরা শুনি। হ্যাঁ, বোনের মাধ্যমে শুনি। একটা মজার ব্যাপার হলো গিয়ে যে আপনার বাতাসের মধ্যে শব্দের গতি বেশি নাকি সলিড মিডিয়ামের শব্দের গতি বেশি? সলিড। বাতাস, লিকুইড, সলিড মিডিয়ামে, বাতাস, লিকুইড আর সলিডের মধ্যে যদি আপনি গতি চিন্তা করেন, তো সবচেয়ে বেশি গতি হলে গিয়ে সলিডে, এরপরে লিকুইড, আর সবচেয়ে কম হলে গিয়ে বাতাসের মধ্যে, ঠিক আছে? তো বোনের মাধ্যমে যে কন্ডাকশনটা হয়, এখানে আমি হাড্ডিটার নাম ভুলে গেছি, দাঁড়ান আমি হাড্ডিটার নামটা একটু চেক করি। এটা মেন্ডিবুলাম না কি জানি একটা, এই হাড্ডিটার নাম, দাঁড়ান দেখতেছি। এই হাড্ডিটার নাম হলো গিয়ে স্পেসিফাই বোনস ইন দিস কানল দো। আমি ভুলে গেছি, এই জিনিসটা আমাকে দেখতে হবে। এই মেন্ডিবুলাম না কি জানি একটা হাড্ডি থাকে এখানে, এই যে কানের পিছনে যে উঁচু হয়ে থাকে যে হাড্ডিটা, ওইটার সঙ্গেও আপনার কানের ভিতরের যে ককলিয়ার আছে, এই ককলিয়ারটা ডাইরেক্ট হাড্ডি দিয়ে কানেকশন আছে। সো আপনার কিছু কিছু হেডফোন পাওয়া যায়, স্পেশালি যারা যুদ্ধক্ষেত্রে যায় এবং যারা হলে সাইকেল চালায়, তারপরে মনে করেন আপনার ওই রাস্তায় জগিং করে, এমন সময় আপনার কানের মধ্যে হেডফোন থাকলে যে সমস্যাটা হয় যে আপনি আশেপাশে শব্দ আর কিছু শুনতে পারেন না কানের মধ্যে হেডফোন থাকলে। তো পিছন থেকে গাড়ি এসে হর্ন দিতেছে, বা যুদ্ধক্ষেত্রে যেটা হয় যে আশপাশে শত্রু আছে, কিন্তু আপনার কানের মধ্যে যদি কমিউনিকেশন হেডফোন থাকে, সেই ক্ষেত্রে আপনার পুরো সেন্সটা ভাবে কাজ করবে না। এই জন্য ওইসব ক্ষেত্রে করা হয় কি, বোন কন্ডাকশন করা হয়। বোন কন্ডাকশনে কি করে যে আপনার পিছনে যে হাড্ডিটা আছে, এই হাড্ডির মধ্যে একটা পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে দেয়, পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে আপনার একটা হেডফোনের মতো নিউ জিনিসটা কিন্তু হাড্ডির সঙ্গে লেগে থাকে। তো ওটা করে কি হাড্ডিটাকে ভাইব্রেট করে, তো হাড্ডিটাকে যখন ভাইব্রেট করে তখন আপনি মনে হয় আপনি শব্দ শুনতেছেন। ওইটা কি স্যার মানে আমাদের নরমাল কানে আমরা যেরকম শুনি ওরকমই শোনা যায়? ওরকমই তো শোনা যায়, কোনো সাইড ইফেক্ট? পার্থক্য না। আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করিনি, সেটা হচ্ছে কি যে অনেকের কানের প্রবলেম থাকে বলতে দেখা গেছে যে ওই যে যেটা বললেন যে ডায়াফ্রাম যেটা থাকে কানের ভিতরে পর্দাটা, এটা একবারই ফেটে যায়, হয়, ঠিক আছে? তো তখন দেখা গেছে কানের মধ্যে যদি জোর করে হেডফোন ঢুকাইতে তাহলেও সে শুনে না, মানে এরকম না, শুনবে না। কারণ কি দেখেন, এই ডায়াফ্রামটা যেটা আছে, এই ডায়াফ্রামটা কিন্তু আপনার সাউন্ডটাকে পুরোপুরি কন্ডাক্ট করে না, ঠিক আছে? এই ডায়াফ্রামের সঙ্গে আপনারা লিভার অ্যাকশন করছেন না, লিভার মানে কি জানেন তো? এই যে লিভার থাকে, মনে করেন লিভার এখানে যদি লাঠি থাকে একটা, এরকম লম্বা একটা লাঠি এক সাইডে, আরেক সাইডে ছোট একটা লাঠি, আপনি যদি এখানে অল্প একটু ফোর্স দেন, এখানে অনেক বেশি ডিসপ্লেসমেন্ট পাই না আমরা? এটাই তো লিভার অ্যাকশন, তাই না? আমরা ভারী ভারী জিনিস উপরে তুলতে লিভার ইউজ করি, নিশ্চয়ই সবাই বুঝতেছেন এই জিনিসটা, লিভার। তো এই কানের মধ্যে যে জিনিসটা থাকে, এটাও এক ধরনের লিভার। এখানে করে কি, এই যে এই পর্দাটা নড়ে চড়ে, শব্দের সঙ্গে নড়ে চড়ে কি হয়, এই হাড্ডিটা লিভার অ্যাকশনের মতো এই শব্দটাকে, এই ভাইব্রেশনটাকে অ্যাম্পলিফাই করে দেয়। অ্যাম্পলিফাই করে দেওয়ার ফলে এখানে তারপরে আরেকটা মিডিয়া থাকে, সেকেন্ড টানেল থাকে, এই টানেলে শব্দটা যায়। তারপরে এখানে ছোট ছোট নার্ভ থাকে, এই নার্ভগুলো আপনার বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাউন্ড পিক করে। এই সাইডে হলে গিয়ে লো ফ্রিকোয়েন্সি, আর এই সাইডে হলে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি, এইগুলো থাকে, সেন্সর গুলো থাকে। তো এখন মনে করেন আপনার এখানে ডায়াফ্রাম নাই, এখানে যদি ডায়াফ্রামটা না থাকে কারো, এখন এখানে আপনি যতই সাউন্ড দেন, এই যে এই লিভারটা, এই লিভারের মধ্যে কম্পাউন্ডটা ইনডিউস করবে কে?
যদি ডায়াফ্রামই না থাকে এটা তো কাঁপবে না, কারণ ডায়াফ্রাম জিনিসটা কি যে অনেক বড় সারফেস এরিয়া, অনেক বড় সারফেস এরিয়া যখন থাকে তখন দেখা যায় যে এখানে ছোট একটা মুভমেন্ট দিলেই ও অনেক বেশি পরিমাণ বাতাস ডানে বায়ে সরাইতে পারে, বুঝতে পারছেন? উস্তাদ, যে জি স্যার। হেডফোন নামটা স্যার বলছেন স্যার, নামটা স্যার কি তো হেডফোন? স্যার কানে করে বলুন। এক মিনিট। তো স্যার যেটা হয় কি যে ওই যে যেটা বললাম যে অনেকের কানে ডায়াফ্রামটাই মানে প্রবলেম হয়ে যায়, ওই সময় কি স্যার হিয়ারিং এড কাজ করে? হ্যাঁ, কাজ করবে যে আপনি বোন কন্ডাকশন করাবেন, ও আচ্ছা, বা ওইটা আপনি আর্টিফিশিয়াল, যেমন আমি দেখাই, দাঁড়ান একটা ছবি দেখাই আপনাদের। এটা হলো কি আপনার কানের ভিতরের অংশ, ঠিক আছে? তো কানের ভিতরের অংশের মধ্যে আপনি দেখতে পারতেছেন এটা হলো কি এয়ার ক্যানাল। এই যে একটু আগে আপনাকে বললাম যে এটা হলো কি আমাদের ভয়েসের যেই ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই টানেলটা বিবর্তিত হয়েছে, যে এখানে আপনি সবচেয়ে বেশি রেজোনেন্স পাবেন। তারপরে এখানে যেটা আছে যে ইয়ার ড্রাম, যেটা আমরা কানের পর্দা যেটা বলি আর কি, ওটা হলো কি টিম্প্যানিক মেমব্রেন, ঠিক আছে? এই মেমব্রেনটার নাম হলো টিম্প্যানিক এই মেমব্রেন। কানের পর্দা স্যার, এক মিনিট ব্রেক দিই স্যার, সরি স্যার। হ্যাঁ, বলেন। স্যার কোন ডাক্তার যদি বলে যে এই কানের যে পর্দা যদি ছিদ্র থাকে তাহলে স্যার এর সাইড ইফেক্ট কি, বা এটা মানে কিভাবে স্বাভাবিকভাবে প্রতিকার কানের করা যদি একটা পর্দা থাকে তাহলে ওটা যেই প্রেসারটা ক্রিয়েট করার কথা, ওই প্রেসারটা কিছুটা লিক হয়ে যাবে। মানে মনে করেন বড় একটা পর্দা আছে, এই পর্দার মধ্যে যদি লিক থাকে, আপনি যদি পর্দাটার মধ্যে বাতাস দেন, তাহলে পর্দাটা কিন্তু যতটুকু পরিমাণ ফুলতে পারতো বা উঠতে পারতো সেটা কিন্তু পারবে না। একটা পলিথিন মনে করেন ফুলাবেন আপনি, পলিথিনের মধ্যে একটা ছিদ্র আছে, আপনি জোরে বাতাস দিলেন পলিথিনটা ফুলবে, কিন্তু যতটুকু ফুলার কথা অতটুকু ফুলবে না, কিছু বাতাস তো লিক করে চলে যাবে, তাই না? তো এখানেও সেটা হবে যে যেই পরিমাণ ওর ভাইব্রেশন ক্রিয়েট করার কথা ওই পরিমাণ ভাইব্রেশন ক্রিয়েট করবে না, মানে কানে কম শুনবে। স্যার? জি স্যার, কানে কম শুনবে স্যার। এই যে পর্দাটা স্যার ছিদ্র, এটা শুধু সেটা না, আরো আছে, পানি ভিতরে যেতে পারবে, মানে গোসল যখন করবেন তখন পানি ভিতরে যেতে পারবে। তো এই জিনিসটা খুব সেনসিটিভ, এই যে মিডল এয়ার এবং ইনার ইয়ার যেটা আছে এটা অনেক সেনসিটিভ। তো এখানে যদি আপনার কোনোভাবে পানি চলে যায়, এখানে যে আপনার শুধু শব্দ শুনতে সমস্যা হবে সেটা না, এই যে এখানে যে আছে ভেস্টিবুলার অ্যাপারেটাস আছে, এই যে জিনিসটা দেখতেছেন, এই যে একটা জিনিস দেখতেছেন না, এই যে পেঁচানো জিলাপির মতো, এই জিনিসটাকে বলা হয় গিয়ে ভেস্টিবুলার অ্যাপারেটাস। না না, এটা না, এটা কক্লিয়ার, এটা না, এটা না, এই যে দেখেন জিলাপির মতো একটা জিনিস আছে, দেখছেন? এটা হলো কি ভেস্টিবুলার অ্যাপারেটাস। এই ভেস্টিবুলার অ্যাপারেটাসের কাজ হলো কি আপনার শরীরের ব্যালেন্স রাখা, শরীরের ব্যালেন্স রাখে এই জিনিসটা। মানে আপনি যে দাঁড়ায় আছেন, আপনি যে দাঁড়ায় আছেন, বলে যে এইখানে যদি সমস্যা হয়, মানে কানের এইখানে যদি সমস্যা হয় তাহলে দাঁড়াইতে পারে না, মাথা ঘোরে হ্যাঁ, বা তো শরীরে শক্তি অনেকেরই কম দেখবেন পায়। যে গাড়ির মধ্যে বমি হয়, হ্যাঁ হ্যাঁ, গাড়ির মধ্যে বমি হয়, তারপর অনেকে চলন্ত জিনিসে বই পড়তে পারে না, ওদের ওই ভেস্টিবুলার অ্যাপারেটাসের সমস্যা থাকে। মদ মদ খেলে যে মানুষজন মাতাল হয়, মদ খেলে যে মানুষজন ঠিকমতো হাঁটতে পারে না, এটার সঙ্গেও কিন্তু এই ভেস্টিবুলার অ্যাপারেটাসের সম্পর্ক আছে। আমি যতদূর জানি ভেস্টিবুলার অ্যাপারেটাস পানির ফ্লুইড দ্বারা ভর্তি থাকে। তো মদ খেলে এই রক্তের সঙ্গে যে অ্যালকোহল গুলো যায়, এই অ্যালকোহল গুলো ভেস্টিবুলার অ্যাপারেটাসের ভিতরে ঢুকলে ওই ভিতরের ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, তখন আপনার শরীরের ব্যালেন্স থাকে না। এই ভেস্টিবুলার অ্যাপারেটাসটা জাস্ট একটা জাইরোস্কোপের মতো। আপনারা মোবাইলের মধ্যে আপনাদের জাইরোস্কোপ থাকে না, যে মোবাইলটা আপনারা উল্টা দিকে ঘুরাই মোবাইলটা বুঝতেছে যে উল্টা দিকে ঘুরাইতেছে না, এরকমই একটা জাইরোস্কোপের মতো কাজ করে এই ভেস্টিবুলার অ্যাপারেটাসটা। সো এখানে পর্দায় ছিদ্র থাকলে আপনি যে শুধু শুনতে সমস্যা হবে, কক্লিয়ারে সমস্যা হবে এটা না, আপনার এই ভেস্টিবুলার অ্যাপারেটাসেও প্রবলেম হবে, এটা বড় একটা সমস্যা হয়ে যাবে তখন। স্যার ওই ছিদ্রটা স্যার, তাহলে স্যার পর্দা কি নতুন অপারেশন করলে ওটা রিকভার হয় স্যার? পর্দা আসলে মানে ছিদ্র কনজেনিটাল হইতে পারে, মানে জন্ম থেকে হইতে পারে আর কি, তো ওইটার তো আর কিছু করার নেই। কিন্তু কারো যদি হয়ে যায়, মানে আমাদের পর্দাতে কিন্তু প্রতিদিনই ছিদ্র হয়, প্রায় সময়ই ছিদ্র হয়, কিন্তু ওটা আবার নিজে নিজে রিপেয়ার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর আপনার যেটা বললেন যে পর্দা ছিঁড়ে গেলে কি করব, তো অনেকগুলো আছে আপনার ইমপ্ল্যান্ট আছে, যা কক্লিয়ার ইমপ্ল্যান্ট বলে। এটা হলো এই যে কানের এই জায়গাটা দেখতেছেন না, শামুকের মতো ঘুরানো, এই জায়গার মধ্যে একটা ইমপ্ল্যান্ট বসায় দেয়, মানে এইটার ভিতরেই আপনার সব সেন্সর গুলো থাকে চুলের মতো। ওই যে একটু আগে দেখালাম না ভিডিওর মধ্যে যে লো ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সির সেন্সর থাকে, এটা থাকে হলে যে পেঁচানো জায়গাটা না, এই পেঁচানো জায়গাটার ভিতরে থাকে। তো অনেক সময় আপনার করে কি এখানে অপারেশন করে এখানে একটা কক্লিয়ার ইমপ্ল্যান্ট বসায় দেয় এই জায়গাটাতে, ওটা নিজস্ব একটা ব্যাটারি থাকে। তো ও তখন ইনার বসে। আর বোন কন্ডাকশন যেটা বললেন, ওই যে কানের পিছনে যে উঁচা হাড্ডিটা, এটা দেখেন এই যে উঁচা হাড্ডিটার মধ্যে আপনি যদি ভাইব্রেশন দেন, এটা কিন্তু ঠিক দেখেন হাড্ডির থ্রুতে হাড্ডিটা ফলো করেন, দেখেন হাড্ডিটা দিয়ে কিন্তু একদম কক্লিয়ার পর্যন্ত চলে আসতেছে, তাই না? এই জন্য আপনি এই হাড্ডিটা ভাইব্রেট করলে কানে শুনতে পান, বুঝতে পারছেন? মানে এটা ইউজ করে কিছু কিছু হেডফোনে স্যার এই বোন কন্ডাকশন। হ্যাঁ, বোন কন্ডাকশন। আচ্ছা আচ্ছা, বোন কন্ডাকশনটা পার্টিকুলারলি বেশি কোন কাজে লাগে, যে মনে করেন অনেক রোগীর কানে সমস্যা, কানের যে কোথায় সমস্যা ডাক্তার বুঝে উঠতে পারতেছে না, কানের কি এই জায়গায় সমস্যা
নাকি এই জায়গায় সমস্যা? মানে সমস্যা তো অনেক জায়গাতেই হইতে পারে, সমস্যা আপনার এখানেও হইতে পারে, এই জায়গায় হইতে পারে, এই জায়গায় হইতে পারে, ইনার ইয়ারও হইতে পারে, আউটার ইয়ারও হইতে পারে, মিডল ইয়ারও হইতে পারে। তো মনে করেন ডাক্তার ফার্স্টে কি করে, ডাক্তার ফার্স্টে বোন কন্ডাকশন করে। বোন কন্ডাকশন করে আপনি যখন সঠিকভাবে শুনতে পারতেছেন, এটার মানে কি আপনার ইনার ইয়ার ঠিক আছে। এরপরে কি করে, নর্মাল স্পিকার দিয়ে সাউন্ড শুনে, এখন আপনি শুনতে পারতেছেন না, তাহলে আপনার সমস্যাটা কোথায়? সমস্যাটা আইদার আউটার ইয়ারে বা মিডল ইয়ারে। এইভাবে ডাক্তাররা এই বোন কন্ডাকশন করে ডিস্টিংগুইশ করে যে সমস্যাটা কোথায়। মানে এটা আরেকটা ডায়াগনস্টিক টুল আমাদের জন্য। তো যেটাই হোক, তো এখন তাহলে এই স্টেথোস্কোপটা কি করে, স্টেথোস্কোপের ভিতরের জায়গাটা আসলে একটা রেজোনেন্স চেম্বার, মানে এই ডায়াফ্রামটা মুভ করে, ডায়াফ্রামটা মুভ করলে ভিতরের প্রেসারটা চেঞ্জ হয়। এই প্রেসারটা যখন চেঞ্জ হয় তখন আপনার এই রেজোনেন্স যে সিগন্যালটা তৈরি হয়, এই সিগন্যালটা এই নলের মাধ্যমে আমাদের কান পর্যন্ত চলে আসে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে শুধু রেজোনেন্সটা এই জায়গায় হবে এমন কিন্তু না, আপনার নলটাকেও এমন ভাবে ডিজাইন করা হয় যাতে যে রেজোনেন্সটা তৈরি করতেছে এই রেজোনেন্সটা যাতে একদম ঠিক মতো আপনার কানে এসে পৌঁছায়। এই জন্য এই নলটাও দেখবেন যে নলটা যদি আপনি কেটে অর্ধেক করে ফেলেন, করে যদি আবার জোড়া লাগান, জিনিসটাতে কিন্তু সাউন্ড এত ক্লিয়ারলি শুনতে পারবেন না। মানে এই নলটারও আপনার রেজোনেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এটার ডিজাইনটা মানে এই জন্য অনেক বেশি ম্যাথমেটিক্যাল, অনেক ম্যাথমেটিক্স করে এই জিনিসটা সুন্দর করে বানানো হয়েছে, বুঝতে পারছেন? তো আপনি নলটা যদি কেটে দেন, এমন না যে নলটা কেটে দিলেন এই পার্টটা এখানে না লাগাইলেন। যেমন আমি একটা প্রজেক্টের কথা বলি যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা জিনিস করার চেষ্টা করতেছিলাম, এই জিনিসটার মধ্যে আমরা একটা মাইক্রোফোন লাগাই দিব, বুঝছেন? মানে এটা কাটবো, এটা কাইটে এখানে আমরা একটা মাইক্রোফোন লাগাই দিব। এখানে একটা যদি মাইক্রোফোন লাগাই দিই, লাগায় মনে করেন ফার্মেসির যে কম্পাউন্ডার, সেই কম্পাউন্ডার এটা রোগীর গায়ে প্লেস করবে। রোগীর গায়ে যে সাউন্ডটা হইতেছে এটি ইন্টারনেটের মাধ্যমে শহরের একটা ডাক্তারের কাছে পৌঁছে যাবে। সমস্যায় আমরা যেটা ফেস করছি, আমরা এই জায়গায় যখন মাইক্রোফোন বসাই আমরা কোনো সাউন্ড শুনতে পারি না। পরে কি বের হলো যে আসলে রেজোনেন্সটা শুধুমাত্র যে এই চেম্বারের মধ্যে হয় এমন না, এই নলটার মধ্যেও রেজোনেন্স হয়। পরে যখন আমরা এই জায়গায় কাইটে যখন মাইক্রোফোনটা বসাইলাম, তখন আমরা দেখলাম যে ঠিকই আপনার সাউন্ড হার্টের থেকে, মানে হার্টের সাউন্ড বা বুকের সাউন্ড, লাংসের সাউন্ড যেটাই শুনেন সেটা আপনার ডাক্তার পর্যন্ত পৌঁছায়। তখন আমি বুঝলাম যে হ্যাঁ আসলে রেজোনেন্সটা আপনার এই চেম্বারটার মধ্যেও হইতেছে। শুধুমাত্র যে এখানে রেজোনেন্স, এই পর্যন্ত যে রেজোনেন্স এমন না, একদম এই পর্যন্তই আপনার রেজোনেন্স চেম্বার, মানে পাইপের ভিতর দেওয়া আর কি। পাইপের ভিতর দিয়ে আপনার রেজোনেন্স চেম্বার। তো ওইটার দৈর্ঘ্যটাও আপনার অঙ্ক করে হিসাব করতে হয় যে কতটুকু দৈর্ঘ্য হবে এটা। এখানে একটা মাইক্রোফোন বসাই দিলেন আর ডিজিটাল স্টেথোস্কোপ হয়ে গেল। ব্যাপারটা আসলে এত সহজ না। তো এইটা হলো কি, টেলিস্কোপের যে উপরে ছিদ্রটা ওটা কি কাজ স্যার? উপরে এটা যে একটা খুব ছিদ্রটা? ভালো একটা কোশ্চেন করছেন। এটা আমি আপনাদেরকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু আমি নিজেই ভুলে গেছি। দাঁড়ান আমি একটু সার্চ করি। এটা আমাকে পড়াইছিল কিন্তু আমি নিজে ভুলে গেছি। দাঁড়ান আমি সার্চ করে স্যার এটা পার্সোনাল কোশ্চেন। ও হ্যাঁ মনে পড়ছে দাঁড়ান আমি বলি। ধরে আর কি মাঝে মাঝে বুকের মধ্যে ধরে আর কি। হ্যাঁ এটার মধ্যে চাপ দিয়ে বুকের মধ্যে ধরে, কিন্তু আপনি কিন্তু উল্টা করেও কিন্তু হিসাব নিতে পারেন। জি স্যার বলেন। আপনি মানে এই সাইডটা জেনারেলি বুকের মধ্যে ধরে, তাই না? এই সাইডটা যখন বুকের মধ্যে ধরে তখন এইটা হলে গিয়ে হাত দিয়ে বন্ধ করে রাখে, তাই না? জি স্যার। তাহলে কি করে আপনার রেজোনেন্স চেম্বারটা এতটুকুই থাকে যখন আপনি হাত দিয়ে ধরেন। জি স্যার। কিন্তু যখন এই সাইডটা ইউজ করে তখন কিন্তু এই সাইডটা ডাইরেক্ট বুকের মধ্যে বসায় দেয়। কখনো দেখছেন এই সাইডটা যে বুকের মধ্যে বসায় দেয়? স্যার উল্টা ভাবে না কখনো স্যার এই দেখিনি সাইডটা স্যার। বুকের মধ্যে এই বসায় এই সাইডটাও বুকের মধ্যে দিলে আপনার শব্দ পৌঁছাবে। তখন আপনার ডায়াফ্রামটা কি, আপনার যে বুক, এই বুকটাই হলে কি আপনার ডায়াফ্রাম। এটাও হবে। দাঁড়ান তারপর আমি একটা আমি একটু বের করে তারপর দেখছি। কেউ কোনো কোশ্চেন করবেন? দাঁড়ান আমি একটু দেখি। ছিদ্রটা ওটা কি বললেন জানো স্যার নাম? ছিদ্রটার নামই আমি দেখে বলতেছি। আমি বলছিলাম স্যার এই যে ব্লাড প্রেশার মাপার জন্য যে মেশিনটা যে পাম্পিং এর যে আর কি নলটা থাকে, ওইটা কি স্যার এই যে যে জায়গাটা পাম্প হাতের মধ্যে লাগায় ওইখান থেকে ছিঁড়ে গেছে স্যার। সেটা স্যার রিপেয়ারিং করলে কি স্যার চলবে এটা? অবশ্যই চলবে, ব্লাড প্রেসারে তো কোনো সমস্যা নেই, স্যার জাস্ট আর কি স্যার রিপেয়ার করলেই চলবে। স্যার লাগানো যায় আর কি, এয়ারটা যদি বাইরে না যায় তাহলে কি স্যার আর কি আগের মতো হইব? হ্যাঁ হবে, কেন হবে না? আপনি যদি ঠিক মতো সিল করেন তাহলে অবশ্যই হবে। কেমনে সিল করবেন? আপনি কি দিয়ে সিল করবেন জানেন? কি দিয়ে সিল করবেন? আচ্ছা যেটাই হোক, এটা একটু জেনে আমাকে বলতে হবে। হ্যাঁ বলেন।
আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে পরে দেখে বলবো যে পিছনের পার্টটা কি কাজে ইউজ করে। এটা কি নাম স্যার তাহলে? নামটা হলে কি আপনার এই যেটার মধ্যে হোল থাকে ওই হোলের পার্টটাকে বলে হলো গিয়ে বেল, মানে এই পার্টটার নাম হলো গিয়ে বেল। বেল বুঝছেন? বেল হলে কি ঘন্টার বেল আর কি। আর এটাকে বলা হয় ড্রাম, এটাকে বলে ড্রাম। ড্রামের মধ্যে ডায়াফ্রাম থাকে আর বেলের মধ্যে ডায়াফ্রাম থাকে না, দুইটা দিয়েই সাউন্ড পাওয়া যায়। আপনি যখন বেল ড্রামটা বুকের কাছে ধরবেন তখন এই বেলের মধ্যে একটা আঙ্গুল দিয়ে রাখা লাগে, আর যখন আপনি ওই বেল দিয়ে শব্দ শুনবেন তখন আর কোথাও আঙ্গুল টাঙ্গুল দেওয়া লাগে না। জাস্ট বেলটা বুকের মধ্যে ধরবেন তখন আপনার বুকের যে চামড়াটা ওইটাই আপনার ডায়াফ্রাম হিসেবে কাজ করবে। বুঝতে পারছি স্যার। এই দেখেন যে এখানে উইকিপিডিয়া দেওয়া আছে, ইফ দ্য ডায়াগ্রাম ইজ প্লেসড অন দ্য পেশেন্ট বডি সাউন্ডস ভাইব্রেট দ্য ডায়াফ্রাম, মানে বডি সাউন্ড থেকে আপনার এই ড্রামের ডায়াফ্রামটা ভাইব্রেট করে। ডায়াফ্রামটা ভাইব্রেট করলে তখন অ্যাকাউস্টিক প্রেসার ক্রিয়েট হয়, ওইটা আপনার টিউবের মাধ্যমে কান পর্যন্ত পৌঁছে। আর যদি এটা আপনি না করেন, মানে ডায়াফ্রামটা যদি শরীরে না লাগান, ইফ দ্য বেল ইজ প্লেসড অন দ্য পেশেন্ট দ্য ভাইব্রেশন অফ দ্য স্কিন ডাইরেক্টলি প্রডিউসেস অ্যাকাউস্টিক প্রেসার ওয়েভস ট্রাভেলিং, মানে ওই স্কিনটাই তখন আপনার ডায়াফ্রাম হিসেবে কাজ করে, স্কিনটাই ডায়াফ্রাম হিসেবে কাজ করে, ওটা প্রেসার মানে ড্রামের মধ্যে ওই যে হোলের মধ্যে চাপ না দিলে তো ড্রাম দিয়ে সাউন্ডটা পৌঁছাবে না স্যার, ইয়ার পৌঁছাবে না, তখন আপনার বাতাস এখান থেকে লিক করে চলে যাবে না। হ্যাঁ আপনার এখানে যে করতেছে লিক করে চলে, কিন্তু আপনি যখন এই বেলটা যখন আপনি শরীরে বসাবেন তখন তার বাতাস লিক করার কোনো জায়গা নেই, তাই আঙ্গুল দেওয়ারও কোনো সব প্রয়োজন নেই। স্টেথোস্কোপ তো স্যার এমন না, ছিদ্র ছাড়াও তো স্যার আছে। ছিদ্র ছাড়াও আছে, মানে এই ছিদ্র থাকার একটা সুবিধা আছে, মানে এটা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ক্যাপচার করে। আমার যতদূর মনে হয় এই ছিদ্রটার এখানে মানে খুব সম্ভবত লো ফ্রিকোয়েন্সি শুনতে সুবিধা হয়, মানে এই ছিদ্রটা যদি আপনি ডাইরেক্ট শরীরে বসান একদম লোয়ার ফ্রিকোয়েন্সি যে হাম নয়েজ গুলা, এই নয়েজ গুলো জি স্যার। আর এটা হলে কি মানে মোটামুটি হাই ফ্রিকোয়েন্সি শুনতে সুবিধা হয়, মানে এটা দুটো ফ্রিকোয়েন্সি রেসপন্স আলাদা। দুই টাইপের, অ্যাডাল্ট আর একটা চাইল্ড যেগুলো আছে স্যার, দুই টাইপের। তো এগুলো তো স্যার তাহলে কেমনে এটা তৈরি করে স্যার? দুটো দুই রকম কেন হওয়া লাগবে? দুটো দুই রকম হওয়ার কোনো কারণ আছে? বাজারে তো স্যার দুই টাইপের, মানে এটা হয়তো সাইজ টাইজ বা অন্য কিছুর জন্য, মানে আমার বেসিক প্রিন্সিপালে কোনো পার্থক্য থাকার কথা না, আমি যতদূর জানি। কাজ তো স্যার সেম টেলিস্কোপ দিয়ে সবাইকে স্যার ইয়া করে করা যায়, এটা তো এমন কিছু না করা যাবে না। আচ্ছা, কিন্তু এখন সমস্যা যেটা সেটা হলে কি এটা দিয়ে আপনি শুধুমাত্র হার্টের সাউন্ড শুনতে পারতেছেন, ঠিক আছে? হার্টের সাউন্ড শুনতে পারতেছেন, আপনি মাঝে মাঝে মনে করেন লাংসের সাউন্ডও শুনতে পারতেছেন, শ্বাসকষ্ট হইলে হয়তোবা এটা কাজে লাগবে। পেটের নিচে মানে গ্যাস্ট্রিক টেস্টিকও বোঝা যায় আর মোটামুটি হ্যাঁ বোঝা যায়, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের যে শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো হইতেছে নাকি, রেসপিরেশন ঠিক মতো হইতেছে নাকি, এটার জন্য শুধুমাত্র স্টেথোস্কোপ যদি আমরা ইউজ করি আমরা পুরোপুরি একটা ডায়াগনোসিস করতে পারবো না। এটার জন্য আমাদের আরো কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হবে, মানে লাংসের কার্যক্রম ঠিক মতো হইতেছে নাকি এটা শুধুমাত্র আমরা স্টেথোস্কোপ দিয়ে বুঝতে পারবো না, সম্ভব না, কারণ এই জিনিসটার কোয়ান্টিফাই আমরা করতে পারি না যে আসলে কি হচ্ছে, কি সমস্যা হইতেছে, কোনো রিপোর্ট আকারে দেখাইতে পারবেন না এটা আপনি। তো এটার জন্য আমাদের এডিশনাল কিছু ইকুইপমেন্ট লাগবে। তো এডিশনাল ইকুইপমেন্ট গুলো কি কি লাগবে, কারো কোনো আইডিয়া আছে? যারা মেডিকেলে কাজ করেন দেখছেন মনে হয়, বলুন তো কি লাগবে আমাদের? আমাদের লাগবে স্পাইরোমিটার। আমাদের যে জিনিসটা লাগবে সেই জিনিসটার নাম হলো কি স্পাইরোমিটার। স্পাইরোমিটারে কেউ পরীক্ষা করেছেন কখনো? কারো অ্যাজমার সমস্যা আছে? জি স্যার। কি করছেন স্পাইরোমিটারে বলেন তো? কখনো দেখছেন যে মেডিকেলে যান এরকম একটা নলের মতো থাকে, এই নলটা একটা জিনিসের মধ্যে লাগায় দেয়, এই জিনিসটা ডিসপোজেবল থাকে, মানে রোগীদের জন্য কাগজের দেয়, এটা একটা মেশিনের মধ্যে যায়, মেশিনের মধ্যে এরকম একটা হাপড়ের মতো থাকে, তারপর এখান থেকে একটা কম্পিউটার থাকে। এটার মধ্যে মুখ ঠেকায় মানে জোরে একটা শ্বাস নিছি, জোরে একটা শ্বাস নিতে হয়, তাই না? হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে যদি একটা ছবি দেখাই তাহলে দেখবেন যে জিনিসটা দেখতে এরকম থাকে, একটা নলের মতো থাকে, যে টেকনিশিয়ান সে বলে মুখে দিতে এখানে একটা জয়েন্ট থাকে, এটা নিয়ে বাড়ছে স্যার। তাই নাকি? তো এখানে ফু দিতে বলে, ফু দেওয়ার পরে আপনার কম্পিউটারে বেশ কয়েকটা রিডিং আসে, এরকম একটা গ্রাফ জেনারেট হয়, দেখেন একটু নিচে যে এরকম একটা গ্রাফ জেনারেট হয়, এরকম গ্রাফ আপনাকে বারবার করতে বলে,
এরকম 3-4 বার এরকম গ্রাফ আসার পরে তারপর আপনারা বলেন যে না আপনার পরীক্ষা শেষ, তারপরে রিপোর্ট দেয়, ঠিক আছে? তো এই যন্ত্রটার নাম হলো কি স্পাইরোমিটার, যেটার মধ্যে আপনি ফু দিবেন, ফু দিয়েও বেসিক্যালি কি করে, ও হলে কি প্রেসারটা মাপে। একটা মাপে হলে কি আপনার প্রেসার, যে আপনি কত জোরে ফু দিতে পারতেছেন, এই রেটটা মাপে, প্রেসারটা মাপে। আরেকটা যেটা মাপে যে আপনার লাংসের ক্যাপাসিটি কত, আপনার লাংসের ক্যাপাসিটি কত, মানে কতটুকু এয়ার আপনি ধরে রাখেন যে এয়ারটা আপনি বের করতে পারেন। তো যাদের থাকে ওপিডি থাকে, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেমন মনে করেন অ্যাজমা, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাদের থাকে ওদের কিন্তু যেটা হয় যে ওই লাংসের যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো নর্মাল লাংসের তুলনায় শক্ত হয়ে থাকে, স্টিফ হয়ে থাকে। এই জন্য ওরা হয় কি, ওরা যে সংকোচন প্রসারণটা ঠিক মতো হয় না। মানে লাংসের কোনো কিছু যদি আপনার টিস্যুটা মানে মাংসটা যদি শক্ত হয়, মানে আগের তুলনায় যদি ফাইব্রোসিসের কারণে জিনিসটা যদি শক্ত হয়ে যায়, তখন ওটার তো ইলাস্টিসিটি হারায়, তাই না? তো ইলাস্টিসিটি হারালে কি হয়, একটা বেলুন মনে করেন এটা ইলাস্টিসিটি হারাইছে, এই জিনিসটা যদি আপনি ফুলাইতে যান দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনি আর ফুলাইতে পারবেন না বেলুনটাকে, কারণ বেলুনটা ঠাস করে ফেটে যাবে, তাই না? তো সিমিলারলি আপনার হার্টের যদি লাংসের যদি ওই ইলাস্টিসিটিটা কমে যায় ফিব্রোসিস বা অন্য কোনো কারণে, যে কোনো একটা ওপিডির কারণে আর কি, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের কারণে আপনার যদি লাংসের টিস্যুগুলো স্টিফ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সংকোচন প্রসারণের যে ক্ষমতাটা আগের তুলনায় অনেক কমে যাবে। তখন আপনার কি হবে, লাংসের আপনি মনে করেন জোরে একটা নিঃশ্বাস ছাড়বেন বা জোরে একটা নিঃশ্বাস নিবেন, সেই জিনিসটা নিতে পারবেন না, কারণ হার্টটা আগের থেকে স্টিফ হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তো যখন আপনার লাংসের ক্যাপাসিটিটা মেজার করে, তখন দেখা যায় নর্মালের থেকে আপনার ক্যাপাসিটিটা কম, মানে আপনি যে পরিমাণ নিঃশ্বাস ছাড়তে পারার কথা সেই পরিমাণ নিঃশ্বাস আপনি ছাড়তে পারবেন না, এর আগে থাইমা যাবে, দেখবেন কষ্ট হচ্ছে। জি স্যার, এটা হইছে স্যার, তখন আমার বলতে যে অ্যাজমা স্যার কি, স্পেশালি যারা স্মোকিং করার ফলে আপনার হয় কি ফিব্রোসিস হয়, এই লাংসের মধ্যে ফিব্রোসিস হয়, ফিব্রোসিস হলে লাংসটা স্টিফ হয়ে যায়, ওদের দেখা যায় শ্বাসকষ্ট সহ অনেক ধরনের সমস্যা হয়। তো লাংসের সমস্যা অনেক ধরনের আছে, ওপিডি হলে গিয়ে এক ধরনের সমস্যা, অবস্ট্রাকটিভ পালমোনারি লাং ডিজিজ আর কি। তো এটা আমরা স্পাইরোমিটার দিয়ে পরীক্ষা করতে পারি। তো স্পাইরোমিটারের মধ্যে যেটা থাকে, স্পাইরোমিটার বেশ কয়েক ধরনের আছে, তবে সবচেয়ে কমন যে স্পাইরোমিটারটা দেখা যায়, ওই সবচেয়ে কমন স্পাইরোমিটারটার নাম হলে গিয়ে, এটার নামটা একটু কঠিন, নিউমাটোকোমিটার, মানে এটার বানানটা হলে গিয়ে এরকম যে পি নিউমোটাকোমিটার, নামটা বেশ কঠিন, আমারই পড়তে কষ্ট হয়। নিউমোটাকোমিটার, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হলো কি নিউমোটাকোমিটার, সবচেয়ে কমন যেটা নিউমোটাকোমিটার, ঠিক আছে? নিউমো হলে কি দেখবেন যে লাংসের কোনো একটা সমস্যা রিলেটেড থাকলে ওটা দেখবেন নিউমোনিয়া বা নিউমো এই টাইপের কিছু একটা হবে, মানে এটা হলো প্রেসার লাংসের মেজারমেন্ট আর কি স্যার নাকি? না, এটা হলো মেশিনটার নাম নিউমোটাকোমিটার, ঠিক আছে? এটা হলো এক ধরনের স্পাইরোমিটার, মানে স্পাইরোমিটার আমাদের টোটাল দুই ধরনের হইতে পারে। স্পাইরোমিটার দুই ধরনের হইতে পারে, একটা হলো নিউমোটাকোমিটার হইতে পারে, আরেকটা হইতে পারে যে পুরা বডির প্লেথিসমোগ্রাফি করতেছি আমরা, প্লেথিসমোগ্রাফি আমরা অনেক রকম করি। প্লেথিসমোগ্রাফি আমরা যেমন মনে করেন আঙ্গুলের যে অক্সিজেন মাপি, অক্সিজেন কতটুকু আছে আঙ্গুলের একটা মেশিন থাকে, ওটাও কিন্তু এক ধরনের প্লেথিসমোগ্রাফি, অপটিক্যাল প্লেথিসমোগ্রাফি, ঠিক আছে? আর আমরা লাংসের ক্ষেত্রেও প্লেথিসমোগ্রাফি করি। তো নিউমোটাকোমিটার এটা হলো কি সবচেয়ে পপুলার, সবচেয়ে কমন। তো এটার মধ্যে যেটা করা হয়, এটার মধ্যে হলে কি আপনার দুই সাইডের প্রেসার ডিফারেন্স মাপা হয়। এই যে একটু আগে দেখলেন না একটা ছবি দেখাইলাম আপনাদের, ওই ছবিটাতে আবার যাই, ছবিটাতে আবার গেলে আপনারা দেখতে পারবেন, এখানে দেখবেন যে এই যে এই সাইডে যে জিনিসটা আছে মুখের মধ্যে যেটা ধরতে হয়, দেখবেন যে এখানে একটা নল থাকে, ডিসপোজেবল নল থাকে, এই সাইডে একটা ডিস্কের মতো থাকে, এই ডিস্ক থেকে আপনার একটা তার চলে যায় কম্পিউটারে, ঠিক আছে? আর এই ডিস্কের মধ্যে দিয়ে বাতাসটা যায়, এই বাতাসটা একদিক দিয়ে যায় আরেক দিক দিয়ে বের হয়। তাহলে মেইন যে ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপারটা থাকে হলো কি ডিস্কটার ভিতরে। তাই ডিস্কটার ভিতরে কি ব্যাপার স্যাপার থাকে চলেন দেখি আমরা। এই ডিস্কটার ভিতরে আপনার খুব ফাইন, আপনারা দেখছেন না জিনিসটা বাংলায় কি বলে, মানে তার দিয়ে গুণা দিয়ে এক ধরনের বেড়ার মতো তৈরি করা হয়, দেখছেন কখনো? গুণা দিয়ে যে বেড়া তৈরি করা হয়, ক্রিস ক্রস বেড়া তৈরি করা হয়,
জি স্যার দেখছি স্যার, এটা হচ্ছে যে বুঝছেন না, ওরকমই কিন্তু খুব ফাইন, মানে ভিতরের ছিদ্রগুলো খুবই ছোট ছোট। মানে এরকম ফিনিশিং একটা, দিয়ে খুব মানে হ্যাঁ খুব সূক্ষ্ম হয়। হ্যাঁ, মানে এসির ফিল্টার দেখছেন না, জি এসির স্যার। ফিল্টারের মতো খুব ফাইন। এসির ফিল্টারও কিন্তু এরকম ওয়্যার দিয়ে তৈরি করা হয়, কিন্তু খুবই ফাইন, ভিতরের ছিদ্রগুলো খুব ছোট ছোট। তো আপনি যখন এখান থেকে ফু দেন, তো বাতাসটাতে যাচ্ছে, বাতাসটা কি হইতেছে, এখানে বাধা পাইতেছে না, এই মেশটার মধ্যে বাধা পাইতেছে না, এটার ফিল্টার মনে করেন, এই ফিল্টারটার মধ্যে বাধা পাবে। তো বাধা পেলে কি হবে, আপনার এই সাইডের যে প্রেসার আর এই সাইডের প্রেসার, দুইটা প্রেসার আলাদা হবে না? জি স্যার। ওই প্রেসারের ডিফারেন্সটা থেকে আমরা বের করতে পারি কত লিটার পার মিনিট, এটার এককটাকে বলা হয় কি লিটার পার মিনিট। কত লিটার পার মিনিট ফ্লো রেট আছে আপনার, মানে 1 মিনিটে আপনি কত লিটার বাতাস মুখ দিয়ে ছাড়তে পারতেছেন, এটা হলে কি এটা দিয়ে হিসাব কত করা যায়। সেকেন্ড আর কি, মানে ওইভাবে হিসাব করে আর কি। এককটা হলে কি লিটার পার মিনিট, ডায়াগনস্টিক সেন্টারে যেটা থাকে ওটা লিটার পার মিনিট, তো ওইটা দিয়ে লিটার পার মিনিট হিসাব করা হয়। অথবা এই ফাইন মেশের বদলে আরেকটা যেটা থাকতে পারে, এরকম ক্লোজ প্যাকড ক্যাপিলারি থাকতে পারে। ক্যাপিলারি মানে হলো কি আপনারা যে স্ট্র দিয়ে কোক খান বা জুস খান, ওই স্ট্রই কিন্তু ওটার থেকে অনেক বেশি ছোট ছিদ্রটা, এরকম মনে করেন 100 স্ট্র আছে এখানে, 100 ক্যাপিলারি আছে। তো বাতাসটা যখন এই ক্যাপিলারির ভিতর দিয়ে যায়, স্বাভাবিকভাবেই ক্যাপিলারির ভিতর দিয়ে যাওয়ার সময় বাতাসটা প্রেসার ডিফারেন্স হয়, এই সাইডের প্রেসার আর এই সাইডের প্রেসার এক হয় না, তাই না? তো ওই প্রেসার ডিফারেন্সটা মেজার করে আমরা বলতে পারি যে কত লিটার পার মিনিট ফ্লো রেট আছে এখানে। আমার কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা হলে গিয়ে এই যে হিসাবটা এখানে দেওয়া আছে, দেখেন হিসাবটা, এক সাইডে প্রেসার 1 মাইনাস প্রেসার 2 করে আপনি এই জিনিসটাকে যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করেন, সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে এখান থেকে আপনি ভলিউমটা পাবেন, যে কি পরিমাণ বাতাস প্রতি মিনিটে আপনি টেক করতেছেন। ওইটার থেকে আমরা কিছু কিছু মেজারমেন্ট করতে পারবো। মেজারমেন্টটা গুলো কিরকম, যে মেজারমেন্ট গুলো এখানে দেওয়া আছে। আমরা একটা কি মাপতে পারবো, আমরা ফোর্সড এক্সপাইরেটরি ফ্লো মাপতে পারবো। ফোর্সড এক্সপাইরেটরি সিগন্যাল আকারে দেখায় আর কি। সিগন্যাল আকারে দেখায়, মানে ওই সিগন্যালটা থেকে আমরা বিভিন্ন মেজারমেন্ট বের করতে পারবো, বিভিন্ন হিসাব নিকাশ অঙ্ক করে আমরা অনেকগুলো জিনিস বের করতে পারবো। একটা বের করতে পারবো ফোর্সড এক্সপাইরেটরি ফ্লো বের করতে পারবো, যেটা হলে গিয়ে আপনার একদম লাংস থেকে আপনি মনে করেন অনেক জোরে একটা ফু দিলেন, ফু দেওয়ার পরে আপনার ফুয়ের স্পিডটা পিকে যখন পৌঁছাবে, মানে সবচেয়ে বেশি প্রেসারে যখন পৌঁছাবে, ওই হিসাবটাও রাখবে, মানে সবচেয়ে কত জোরে আপনি ফুটা দিতে পারেন। কারণ আপনারা দেখবেন যে আপনাকে যে টেকনিশিয়ান বলবে যত জোরে পারেন জোরে একটা নিঃশ্বাস নেন, নিয়ে জোরে ছাড়েন এটারে, তখন আপনার ওই যে সর্বোচ্চ যেই পয়েন্টে পৌঁছে ওই পয়েন্টটাকে বলে হলো গিয়ে ফোর্সড এক্সপাইরেটরি ফ্লো, ঠিক আছে? তারপরে আমরা মাপতে পারি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি মাপতে পারি, যে আপনি অনেক জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন, ঠিক আছে? এই নিঃশ্বাসটা ছাড়ার ফলে আপনি যেই পরিমাণ বাতাস লাংসের থেকে বের করে দিলেন, ওই টোটাল ভলিউমটা হলে গিয়ে আমার ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এই যে ইজ দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান ফোর্সিবলি বি ব্লোন আউট আফটার ফুল ইন্সপাইরেশন। জোরে একটা প্রশ্বাস নিলেন, নিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন, ওটা দিয়ে মানে একই সঙ্গে ফোর্সড এক্সপাইরেটরি ফ্লো মাপতে পারবে, ফোর্স ভাইটাল ক্যাপাসিটিও মাপতে পারবে। এই দুটেই মাপা সম্ভব একটা পরীক্ষা দিয়ে। আরেকটা যেটা করতে পারবে, ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড বের করতে পারবে, যেটা বলে FEV1। আপনারা যদি রিপোর্ট দেখেন, আপনাদের রিপোর্টের মধ্যে FEV1 থাকবে। ওই FEV1টা যেটা করে যে আপনি প্রথম যখন ফুটা দিলেন, এই ফুটার প্রথম সেকেন্ডে আপনি যেই পরিমাণ বাতাস ছাড়লেন, ওটাকে বলা হয় হলো কি FEV1 প্রথম মিনিটে। তারপরে হলো গিয়ে যে 25 to 75 আমি তেমন একটা দেখিনি। FEV 25 to 75 এটা হলো গিয়ে এই মেইন অফ দ্য ফ্লো ডিউরিং অ্যান ইন্টারভাল। এটা মানে 25 থেকে 75% যখন থাকে ওটা, এটা আমি তেমন একটা দেখিনি। প্রথম তিনটেই আমি বেশি দেখছি, FEF, FVC আর FEV1, এই তিনটাই মেইনলি আপনার রিপোর্টের মধ্যে থাকে। বুঝতে পারছেন আপনারা হিসাব নিকাশটা? তো আপনারা পরীক্ষায় আমি যে কোশ্চেনটা করব, পরীক্ষার কোশ্চেনটা করব যে আপনারা যে নিঃশ্বাস প্রশ্বাস যে মেজার করবেন, আপনার যে ফ্লো গুলা মেজার করবেন, এর মধ্যে ভাইটাল কি কি আছে, ভাইটাল কি কি সাইন আছে, আমার লাংস কি ভালো না খারাপ, এটার ভাইটাল সাইন হলে কি এই তিনটা। একটা হলো কি ফোর্সড এক্সপাইরেটরি ফ্লো, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি আর ফোর্সড এক্সপাইরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড। এই তিনটা হলে কি আমার ভাইটাল। সো এই তিনটা সংজ্ঞা, কোনটা দিয়ে আমরা মানে নিঃশ্বাস দেই, আবার কোনটা দিয়ে নিঃশ্বাস নিতেছি আর দিতেছি, কোনটা দিয়ে মানে এক্সপার্ট ফ্লো দিয়ে দিতেছেন, নেওয়ার কোনো হিসাব এখানে নাই, এখানে শুধু দেওয়ার হিসাব আছে, শুধু দেওয়ার হিসাব আছে, ঠিক আছে? নেওয়ার কোনো হিসাব নাই এখানে, কারণ নেওয়ার হিসাবটা তো নেয় না কখনো, আমি চিন্তা করে দেখি না, নেওয়ার হিসাব কখনো নেয় না, সবসময় দেওয়ার হিসাব। মানে হ্যাঁ মানে জোরে একটা নিঃশ্বাস নিয়ে মানে ছাড়তে বলে, জোরে ছাড়তে বলে, তাই না? জি স্যার। না, নিতেও বলে, দাঁড়ান, নিতেও বলে, অনেক সময় মুখ পুরোপুরি খুলে নিতেও বলে। নিতে বলে যে কিসের জন্য এটা আমি ঠিক জানি না,
এটা আমি মানে নিজেও জানি নিলে না। স্যার খুব কম নেওয়া যায়, মানে নিঃশ্বাসই নেওয়া হ্যাঁ যায় না। নিলে নিলে তো খুব কম নেওয়া যায় স্বাভাবিক, কিন্তু দিলে অনেক জোরে দেওয়া যায় আর কি। তো এটা হলে কি আমরা হিসাব করি মোটামুটি স্পাইরোমিটার দিয়ে আমরা এই তিনটা জিনিস হিসাব করি। তো স্পাইরোমিটারে যদি আমি জিজ্ঞেস করি যে স্পাইরোমিটারের ভিতরে কি থাকে, তখন আপনারা বলবেন যে স্পাইরোমিটারের ভিতরে একটা ফাইন মেশ থাকতে পারে অথবা একটা ক্যাপিলারি অ্যারে থাকতে পারে। এটা দিয়ে আমরা কি করি, আমরা দুই সাইডের প্রেসার ডিফারেন্সটা মাপি। দুই সাইডের যখন প্রেসার ডিফারেন্সটা আমরা মাপি, ওটার থেকে আমরা ভলিউম পার মিনিট বের করতে পারি, যে কত লিটার পার মিনিট বাতাস আমি প্রতি মানে সময়ের সাথে সাথে ছাড়তেছি, ফ্লো রেটটা মেজার করে। ঠিক আছে, এতটুকুই। আপনাদের এখানে আসলে ভাইবার মধ্যে আসার মতো তেমন কিছু নেই। এটা ভাইবা প্লাস আপনাদের তো কুইজ আর এখানে নাই, কুইজ ইসিজির উপরে থাকবে। সো এটা আপনাদের কুইজের জন্য পড়া লাগবে না, এটা আপনাদের ভাইবার জন্য পড়তে হবে। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি ইসিজির পরীক্ষাটা নিতেছি হলে কি কবে জানি বললাম, মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন 7টায়। ঠিক আছে, তাহলে মঙ্গলবারের আগে আমি অবশ্যই আপনাদেরকে নোটটা দিয়ে দিব, আপনারা ওই নোটটা ভালো করে পড়ে আসবেন। গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয় নাই। হ্যাঁ ভিডিও আপলোড করে দিব। আমার একটু কম্পিউটারের সমস্যা হয়েছিল ওই জন্য ভিডিওটা দিতে পারিনি। হ্যাঁ হ্যাঁ সবগুলো পিডিএফ দিয়ে দিব। আমাদের গুগল ফর্মে নেবেন পরীক্ষাটা না স্যার ভাইভাতে নেবেন? আপনারা তো গুগল ফর্মই বললেন, গুগল ফর্মই নিব। ঠিক আছে স্যার, ওটাই বলতেছিলাম। স্যার এটা সিমুলেশন করে দেখানোর কথা ছিল স্যার, ইনস্ট্রুমেন্ট ও এটা ভালো একটা কথা মনে পড়ছেন। তাহলে এই নেক্সট ক্লাসে আমি সিমুলেশনটা দেখাবো আপনাদেরকে। আপনারা একটু আমাকে কাইন্ডলি পরীক্ষার দিন একটু মনে করাই দেন আমাকে সিমুলেশনটা তৈরি করার কথা। স্যার হ্যাঁ বলেন। স্যার ক্লাস শেষ হইলে পারে স্যার যদি কিছুক্ষণ আমাদের জন্য ভিডিওটা রাখতেন, আমরা একটু কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান শেয়ারটা স্টপ করে আমি রেকর্ডটা বন্ধ করে দিই।